ইয়াং স্টেজটা হওয়া উচিত এক্সপ্লোরেশন স্টেজ এবং আমরা জানি না বলেই বিভিন্ন জিনিস করে দেখি। আমাদের ফ্যামিলি থেকে বা সারাউন্ডিংস থেকে বা টিচারদের থেকেও বলা হয় বুয়েটে ঢোকো অথবা মেডিকেলে ঢোকো, লাইফ উইল বি সেটেল। মানে মেইন চ্যালেঞ্জটা হয় যে জাপানিজে আমরা কিভাবে পড়ালেখাগুলো করতে পারবো। আমি আসলে জাপানের যাত্রাটা ইজি হবে এটা মনে করি না। থেকে বলে প্যাশন তৈরি করা, মানে কোনো কাজে তুমি তখনই এক্সেল করতে পারবে যখন তুমি রিয়েলি সেটাকে বিলিভ করো, রাইট? এই কোম্পানিটা আমি এখানে কাজ করব, এটা মানুষের জীবনে কি ইফেক্ট ফেলবে। সবাই হচ্ছে ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড জানে, যেরকম শানেল, তারপর শানেলের ব্যাগ, কিন্তু সেই ব্র্যান্ডগুলো কিভাবে এত পপুলার হয় সেটার জন্য স্ট্র্যাটেজি আছে, রাইট? যে তুমি জানো। হ্যালো দর্শকরা, আজকে আমার সাথে আছে আমার বড় আপু তরি। তরি আপু তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো, আমিও ভালো আছি। তো তরি আপুর সাথে সেই পরিচয় সেই জাপান থেকে, সেটা মনে হবে 2008 সালে হবে। আমার হ্যাঁ মনে আছে এখনো যে আমরা ছিলাম 4 জন আর কি, এবং আমরা জাপানে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। এবং তখন তরিয়াপুরা এবং আরো কয়েকজন ভাইয়া মিলে, অমিত দা, তরিয়াপু তখন আমাদেরকে রিসিভ করেছিল। আমরা কিছুই জানতাম না। আমাদেরকে গ্রোসারি স্টোর থেকে শুরু করে, তারপরে কিভাবে, কি বলে, ট্রেন স্টেশনকে বলে একি জাপানিজে, ওখানে ট্রেন হ্যাঁ। স্টেশন কিভাবে কিপ্পু কিনতে হয়, মানে যে টিকিট কিনতে হয়। তো এইসব ছোটখাটো জিনিস, আমরা তো তখনও ছোট আর কি, সেই 18-19 বছর বয়স। তো তরি আপু আমাদেরকে গাইড করেছিল। সেই তখন থেকে শুরু করলে তো অলমোস্ট মোর দ্যান মনে হয় 20 বছর পার, অলমোস্ট 18 বছর হয়ে গেছে। হ্যাঁ এবং আমাদের দুইজনের জীবনই কাইন্ড অফ লাইক আহ বিভিন্ন দিকে অতিবাহিত হয়েছে। এবং লাইক আমি মনে হয় জাপান থেকে আমেরিকা চলে আসি, তুমি জাপানে ছিলে বেশ কিছুদিন, তারপরে আবার তুমি এখন আমেরিকায়। তুমি মনে হয় এখন কোথায় আছো আমেরিকায় যেন? আমি এখন মিসিসিপিতে আছি। মিসিসিপিতে। আম, হ্যাঁ এবং তোমার মনে হয় রিসেন্টলি বাবু বাবুকে নিয়ে ব্যস্ত নাকি? হ্যাঁ, আমার বেবি 3 বছর তো। ইটস একটা বিজি সময় বাচ্চাদের জন্য। রাইট। হ্যাঁ সো আমরা শুরু করি, মানে আজকে আমাদের কথাবার্তা শুরু করতে যাচ্ছিলাম কারণ আমার মনে হয় যে তুমি তুমি তো একজন, তোমার ক্যারিয়ার শুরু হয়েছিল ইঞ্জিনিয়ারিং এ। আমরা সবাই জাপানে গিয়েছিলাম এই ন্যাশনাল কলেজ অফ টেকনোলজিতে। এবং হ্যাঁ অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেয়েরা টিপিক্যালি একটু আন্ডার রিপ্রেজেন্টেড, রাইট? এবং স্পেশালি তোমার ক্ষেত্রে, মানে যেরকম আমাদের স্কলারশিপে আমার মনে হয় যে টোটাল 100 জনের মধ্যে মনে হয় 10 জনও মনে হয় না, আহ, আহ, আপুরা যারা যদি কাউন্ট করি, রাইট? সো হ্যাঁ তোমার সেই ইউনিক এক্সপেরিয়েন্সটা আমার মনে হয়েছিল যে যদি দর্শকরা জানতে পারে তাহলে হয়তো অনেকে উৎসাহিত হতে পারে। এবং তুমি সেটা কেন চুজ করলে। তো লেটস শুরু করি আমরা শুরু থেকে। তোমার বাংলাদেশে তোমাদের বাড়ির জন্য কোথায়? বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাড়ি বরিশালে। আমাদের বরিশালে। আচ্ছা। হ্যাঁ তো ওখানে কি মানে ছোট থেকে বড় হয়েছো, মানে বরিশালের কোথায় তোমরা? বরিশালের সদরেই আমাদের আচ্ছা। বাসা। তো বরিশাল শহরে, ওখানে আমি ছোটবেলা থেকে এসএসসি পর্যন্ত করেছি। আচ্ছা, কোন কোন স্কুলে অথবা কোন? বরিশাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সদর গার্লস বলে স্কুল। আচ্ছা। তো তো সেখান থেকে বরিশাল, আমি যেরকম আমার বোন ভোলাতে, সো আমি ওই মানে দক্ষিণবঙ্গ যেটাকে বলে, মানে কোনো আইডিয়া নাই। তোমার কি তুমি কি দক্ষিণবঙ্গ পছন্দ করো? মানে বরিশালে যাওয়া হয়? বরিশালে রিসেন্টলি যাওয়া হয়নি অ্যাকচুয়ালি, দেশেই গত 5 বছর যাওয়া হয়নি। 5 বছর আগে দেশে গেলাম, তখন বরিশাল, তখন বেশিরভাগ সময় বরিশালেই কাটানো হয়েছে। কারণ রাইট। আমার মা ভাই, মানে আমার ক্লোজ ফ্যামিলি সবাই বরিশালে। আর ঢাকায় এখন মাঝে মাঝে একটু কঠিন হয়, ওয়েদার, ট্রাফিক, সবকিছু চিন্তা করলে বরিশাল অনেক। যখন আমি শেষবার গিয়েছিলাম তখনও আহ, অনেক বেশি সবুজ ছিল, অনেক বেশি মানে কম কম বিল্ডিং ছিল, বাতাস ছিল। আমরা নিয়মিত নদীতে বেড়াতে যাই, যখন বরিশালে যাই তখন ওই জিনিসটা
অনেক বেশি পছন্দের এখনো। আই থিঙ্ক ওই দক্ষিণবঙ্গের যে স্পেসিফিক যেটাকে বলে ফিচার যে মানে জল অথবা নদী হ্যাঁ, অথবা ওই কি বলে ওটাকে কি বলে যেন যে জাহাজ তো বলে না ফেরিতে করে লঞ্চ। লঞ্চে করে এবং হ্যাঁ, বাংলাদেশের লঞ্চ গুলা যেরকম হয় একদম মানে কাইন্ড অফ অলমোস্ট মনে হয় যে লঞ্চ ডুইবাই যাবে আর কি রাইট মানে এত এখন আর মানে ওইরকম নাই, এখন অনেক সুন্দর। আচ্ছা রাইট রাইট তো মানে ওখানে আহ যেটা মনে মনে পড়ছিল যে আসলে তুমি আমি যারা আমরা অনেক ছোটবেলা হ্যাঁ, থেকে দেশের বাইরে রাইট আমরা সেই 2008 সালে আমি আসছি তখন আমার বয়স 17-18 ছিল তোমারও এরকমই হবে রাইট আমি 18 বছর 2006 সালে ইসে তো জাপানে গেলাম। সো যেটা যেটা হয়েছে যে আমরা এট দিস পয়েন্ট যে আমরা মনে হয় দেশের বাইরেই বেশি সময় কাটাইছি আমাদের জীবনে রাইট অলমোস্ট হ্যাঁ, লাইক সমান সমান প্রায় এখন। রাইট যেটা আসলে আহ, খুব কমন না মানে অনেকেই তো দেশের বাইরে যায় কিন্তু অনেক ম্যাচিওর হয়ে যায় আর কি রাইট যে পিএইচডি অথবা গ্রাজুয়েট লেভেলে যায় হ্যাঁ, কারেক্ট মানে এইচএসসির পরে বিদেশে যাওয়া মানুষ কম আসলে। রাইট এবং সেটার একটা যে জন্য একটা তুললাম সেটা একটা ইমপ্লিকেশন আছে যে আসলে মানুষ কিন্তু সবচেয়ে চেঞ্জ হয় যখন সে কলেজে যায় অথবা হ্যাঁ, কারণ এতদিন পর্যন্ত স্কুলের গণ্ডিতে ছিল বাবা মা শাসন করতো কলেজে যাওয়ার পর মানুষ সেই যেটাকে বলে উন্মুক্ত হওয়া যেটাকে বলে ওই এবং ফরমেশন এইজ আর কি। তো আমাদের সেই মুক্তিটা আসলে বাংলাদেশে না হয়ে বাইরে হওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের ফ্রেন্ড গ্রুপ গুলা খুবই ডাইভার্স আমরা অনেক কালচারের সাথে মিক্সড তারপর ধরো যে আমাদের খাওয়া খাওয়া দাওয়াও মানে বাংলাদেশি হ্যাঁ, খাওয়া দাওয়া আমার পছন্দ হয় না অনেক সময় বাট এট দ্য সেম টাইম ধরো যে আমরা অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করি আমাদের কালচারও রাইট কারণ হ্যাঁ, আমার মনে হয় যে দেশের বাইরে অনেক না দেখলে পরে আসলে নিজের কালচারটাকে অ্যাপ্রিসিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয় রাইট বিকজ অনেক সময় মনে হয় যে আচ্ছা সবকিছু তো বোরিং সবকিছু ঝামেলার কিন্তু যখন আমরা বাইরের দেশে বাইরের কালচার সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে জানতে পারি আলটিমেটলি ইট ফিলস লাইক এভরিওয়্যার ইজ দ্য সেম রাইট ইন সাম ওয়ে বাংলাদেশের প্রতি ভালো লাগাটা অন্যভাবে ফিল হয় আসলে। মানে মায়া, মায়া যে শব্দটা ওই জিনিসটা অনেক অন্যভাবে ফিল হয়। বাংলাদেশে সবকিছু দেখলেই মনে হয় তখন আর কি, মানে দেশে থাকলে যে জিনিসটার ভালো খারাপ দুইটাই দেখতাম, তখন বিদেশে আসার পরে বেশিরভাগ জিনিসই ভালো লাগে। আরে এই জিনিসটা ভালো, ওই জিনিসটা ভালো, ভালো জিনিসটাই বেশি চোখে পড়ে। কারেক্ট প্লাস যেটাকে বলে নস্টালজিয়া তাই না কারণ হ্যাঁ, মানে দেশে থাকলে মানে যেটা হয় না ওই যে তোমার হাতে সবকিছু থাকলে তুমি সেটাকে মূল্য দিতে পারো না রাইট যেরকম আমি অনেকদিন আমি আমি শুটকি মাছের ভর্তা অনেক পছন্দ করতাম কিন্তু এখন চাইলেই আমি শুটকি মাছের ভর্তা খাইতে পারি না তো যখন দেখা যায় যে আমার মনে হয় যে ও আচ্ছা শুটকি মাছের ভর্তা খাইতে চাই আমার অলমোস্ট 2 বছর ওয়েট করতে হবে দেশে গিয়ে শুটকি মাছের ভর্তা ভর্তা খাওয়ার জন্য সো এই টাইপের ছোট ছোট জিনিসগুলো আসলে খুবই নস্টালজিক আর কি যেটাকে বলে আম, তো তুমি বরিশালে জন্ম হওয়ার পরে ওখানে আম, ওখানে কোনো সিগনিফিকেন্ট মেমোরি মনে আছে তোমার সেই আর্লি স্টেজের যেটা মনে হয় যে তুমি এখন যে তৈরি আপু তার পিছনে সেটা একটা হইতে পারে সেটা কোনো স্পেসিফিক টিচার অথবা হইতে পারে স্পেসিফিক কোনো এক্সপেরিয়েন্স অথবা মেন্টর। আমার মনে হয় আমি আসলে বরিশালে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। আম, এবং খুবই জলি, মানে অনেক ফান ছিল ফ্যামিলিতে। আচ্ছা কিন্তু যখন আমার 8 বছর বয়স তখন আসলে আমাদের একটা ফ্যামিলি ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে আমার বাবা ব্রেন স্ট্রোক করে। তো আমার বাবা অসুস্থ হওয়ার পরে আমার মা অনেক স্ট্রংলি আর কি, বলে না, রাইজ অ্যাবভ দ্য অকেশন, সে আর কি অনেক সিচুয়েশন, অনেক টাফ সিচুয়েশন নিজে ডিল করে, মানে খুব, মানে ওই কঠিন অবস্থার খুব কম ছায়া আমার আর আমার ভাইয়ের উপর পড়তে দেয়, যেটা আরেকটু বড় হওয়ার পর আমি বুঝতে পারি। আমি তো যখন বাবা অসুস্থ হয় তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো রাইট যখন আরেকটু বড় হই ক্লাস 7-8 এর দিকে, তখন ওই ব্যাপারটা আমার ভিতরে ধীরে 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 অনুভব করা শুরু করি যে আসলে আমার মায়ের জার্নিটা কিরকম। তো রাইট বুঝতে পারছি আহ,
আমি আসলে ছোটবেলা থেকে দেখা যায় যে যারা আর কি আমাদের মতো ইয়াং এজে মানে বুয়েট তারপরে বাইরে জাপানের যারা মন বসে স্কলারশিপ পায় তাদের একটা ছোটবেলা থেকেই দেখা যায় যে ক্লাসে ভালো একটাই থাকে, আহ, মানে ফার্স্ট সেকেন্ড হয়ে বড় হয়। আমার ক্ষেত্রে ওরকম ছিল না। আমার ক্ষেত্রে আমি খুবই মানে অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো আচ্ছা। ক্লাস 7-8 পর্যন্ত ওরকম ছিলাম। ক্লাস 9-10-এ আমার অপশনাল যে সাবজেক্ট বলে ওইটা আর কি, হুম। ওইটা হুম। ছিল সাবজেক্ট বলে, ওইটা ছিল গার্হস্থ্য অর্থনীতি হুম। আর ম্যাথ না। তো আহ, আমি ওই সময় প্রথম ফিল করা শুরু করি আসলে মানে আমার মা যে ও তো কঠিন অবস্থাতে এত সুন্দরভাবে সবকিছু করতে পারতেছে বা এত স্ট্রেংথ পাচ্ছে নিজের মধ্যে, তার অন্যতম কারণ হচ্ছে আমার মায়ের এডুকেশন এবং আমার মায়ের জব। তো তখন থেকে ওই জিনিসটা ফিল করার পরে থেকে আমার মনে হয় হওয়া শুরু করে যে আমার আসলে আরেকটু পড়ালেখা স্ট্রং হওয়া দরকার, পড়ালেখা করা দরকার। বিকজ আমাদের দেশে মানে অন্যতম মানে অনেকভাবেই নিজেকে এস্টাবলিশ করা বা নিজের নিজের ফিউচারটাকে সিকিউর করা বা নিজে সম্মান নিয়ে বাঁচার পথটা চয়েস করা যায়, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে এখনো পড়ালেখা একটা সিকিউর ওয়ে টু অ্যাচিভ দ্যাট। রাইট। সো রাইট। ওই সময় থেকে আর কি পড়ালেখা শুরু করি। তারপরে এসএসসি পর্যন্ত বরিশালে করার পরে আমার অন্যতম আর আর একটা বড় ইন্সপিরেশন আমার মেন্টর আমার ভাই, বড় ভাই। তো আমার ভাইয়া আর কি এসএসসির পরে আর কি ঢাকায় যায়, ঢাকাতে নটরডেম কলেজে যায়। তো ওর মানে অনুপ্রেরণায় আমি আর কি পরে যে আচ্ছা আমি এসএসসি করে আর কি এইচএসসি করার সময় আর কি ঢাকাতে যাব। তারপরে ভাইয়া ভাইয়া সাহস দেয় তখন আমি ইন্টারে গিয়ে প্রথম মানে হায়ার ম্যাথ নিই। তো হায়ার ম্যাথ নেই ইন্টারের সময়টাতে মানে বেশ মানে বাসায় মানে ভাইয়া এবং ফ্যামিলির সবার অনেক ইন্সপিরেশন ছিল, যে কারণে আসলে পড়ালেখা করে তারপরে আমি বুয়েটে ঢুকি, বুয়েটের ইলেকট্রিক্যালে। তো এইখানে আর কি ছোটবেলা থেকে ওই আহ, ঢাকায় গিয়ে তারপরে বুয়েটে জয়েন করা পর্যন্ত মা, ভাই, পরিবারের ইন্সপিরেশন অনেক বড় ছিল। আচ্ছা। থ্যাংক ইউ ফর শেয়ারিং। মানে বেসিক্যালি যেটা একটু টাচ করতে চাচ্ছিলাম যে তোমার যেটাকে বলে সংগ্রাম, রাইট, জীবন সংগ্রাম যেটাকে বলে, যে তোমার লাইফের ওই আর্লি স্টেজে ওই ট্র্যাজেডিটা হওয়ার কারণে, যেটা হয়তো অন্য ফ্যামিলিতে অন্য বাচ্চাদের ক্ষেত্রে অন্য তরুণ তরুণীদের ক্ষেত্রে সেই ম্যাচুরিটিটা অনেক পরে আসে, তোমার ক্ষেত্রে সেই জিনিসটা অনেক আগে চলে এসেছিল, যাতে করে বিকজ তোমার তোমার আর কি ওই আত্মনির্ভরশীল হওয়াটা যে ইম্পর্টেন্ট সেই সেন্সটা আর কি আহ, খুব হ্যাঁ, দ্রুত গ্রো করছিল, তাই তো? আহ, যদি হ্যাঁ, আমি মনের ভিতরে ওইটা ধীরে ধীরে গ্রো করে, কিন্তু একটা ব্যাপার কি যখন ওই ফেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ওইটা নিয়ে অত কনসিয়াস ছিলাম না। আচ্ছা। তখন তখন মনে হইতো যে কিছু একটা করা দরকার, কিছু একটা এইটা এইটা করলে হয়তো বা ভালো হবে। হুম। রাইট। রাইট। তো ওই ওই ধরনের একটা মানে ওই বয়সটাতে কিন্তু থাকে যে সব ফিলিংস গুলা আর কি নিজের ভিতরে ক্লিয়ার থাকে না। অবভিয়াসলি, অবভিয়াসলি। এবং অনেক সময় ক্লিয়ার না থাকাও ভালো, ইউনো, কারণ হ্যাঁ, ওই মানে ইয়াং স্টেজে, ইয়াং স্টেজটা হওয়া উচিত এক্সপ্লোরেশন স্টেজ। হ্যাঁ, তো তোমার যদি অলরেডি আনসার তুমি জেনেই থাকো, ক্ল্যারিটি তোমার হ্যাঁ, থেকে, তুমি এক্সপ্লোর করবা কেন, রাইট? হ্যাঁ, এবং আমরা জানি না বলেই বিভিন্ন জিনিস করে দেখি, এবং আলটিমেটলি উই সেটেল ইনটু সামথিং। আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা বলি এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন। এর জন্য তুমি কখনো শুনছো কিনা যে কতখানি তুমি এক্সপ্লোর করবা আর কতখানি কোথায় গিয়ে তুমি আলটিমেটলি হোয়াট এভার ইউ লার্ন আলটিমেটলি উইল এক্সপ্লয়েট দ্যাট স্কিল আর কি। তো আম, ইয়েতে এইচএসসি লেভেলে তুমি আহ, ওখানে কোন কলেজে পড়েছিলে ঢাকায়? মানে ঢাকা তোমার আইডিয়াল কলেজ। ঢাকা আইডিয়াল কলেজে। তো তোমার বড় ভাই হচ্ছে একজন বেসিক্যালি কাইন্ড অফ তোমাকে একটা পথ খুঁজে হ্যাঁ, দেয়, মানে তুমি হ্যাঁ, হি ওয়াজ কাইন্ড অফ লাইক ইউর মেন্টর ইন সাম ওয়ে। হ্যাঁ, আমার ভাইয়া সবসময় আমার মেন্টর ছিল। আম, আসলে বুয়েটে ঢোকার ব্যাপারটা অনেকখানি
ওর দ্বারা ইন্সপায়ার্ড ছিল। বাংলাদেশে তখন মানে অনেকে হয়তো অনেক আগেই পথ খুঁজে পায়, কিন্তু হ্যাঁ, আমার যে অবস্থাটা ছিল ইন্টারে পড়ার সময়, হুম, যে মানে হ্যাঁ ভালো রেজাল্ট হচ্ছে, তো হয় ইসে বুয়েটে ঢুকবো, নয়তো মেডিকেলে ঢুকবো, এই এই হ্যাঁ। এইভাবেই। আর যদি না হয় তাহলে ইসে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করব, এইরকম একটা সেন্স। ওই চয়েসটাই কিভাবে নিলে? কারণ এটা কিন্তু আসলে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের মানুষ লাইক ধরো যে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। তুমি যেটা বললা যে এডুকেশনাল পাথটা এখনো বাংলাদেশে সলিড, যেটাকে বলে যে অন্য পাথগুলোর তুলনায় একটু সিকিউর। যেরকম ধরো যে ডাক্তার হলে তার তার মানে যে চ্যালেঞ্জ নেই তা বলবো না। বাট ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে টিপিক্যালি ইটস ইজিয়ার প্রবাবলি টু গো আউটসাইড, হ্যাভ লাইক আ গুড জব ইন সাম ওয়ে অর অলসো রেসপেক্ট। সোসাইটিতে একটা রেসপেক্টফুল ব্যাপার-স্যাপার হ্যাঁ। আছে। এবং এটা চেঞ্জও হচ্ছে। এখন অনেক অল্টারনেটিভ ক্যারিয়ার তৈরি হইছে এবং সেটা হওয়া উচিত। কিন্তু যেটা কোয়েশ্চেন ছিল যে, যেরকম ধরো যে আমার ক্ষেত্রেও সেম ছিল যে ডাক্তার হবো নাকি ইঞ্জিনিয়ার হবো। আল্টিমেটলি আমি ইঞ্জিনিয়ারিং চুজ করছি বিকজ আমার ওই নটরডেম কলেজে আমি ছিলাম তখন ম্যাথ অনেক ভালো লাগছিল। অন দ্য আদার হ্যান্ড আ ডাক্তারির প্রতি আমার সেরকম আকর্ষণ সেরকম ছিল না। তোমার ক্ষেত্রে কি ব্যাপারটা সেরকমই? নাকি আ উম, আমার ক্ষেত্রে আসলে আম, আমি আমার ম্যাথ ফিজিক্স ভালো লাগতো, কিন্তু আমার আবার আমি তো বললাম যে এসএসসি তে আমার হায়ার ম্যাথ ছিল না। আমি এসএসসি এইচএসসি দুটাতে বায়োলজি ছিল। তো আমি med- মানে বুয়েট এবং ঢাকা মেডিকেল দুইটাতেই আসলে এক্সাম দেই। আম, এবং বুয়েটে হয়, এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটে হয়, এবং আমার মেডিকেলেও অন্য সিলেট মেডিকেলে অপশন থাকে, এবং আমার ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে। হুম, আচ্ছা, আম, এটা আসলে মনে হয় আমার মনের ভিতরে একটু কি বলবো, একটু একটা কনফ্লিক্টিং পজিশন আছে। ভাইয়া আমার মেন্টর, সে আমার লাইফ কোচ। হুম, অ্যাট দ্য সেম টাইম আমার ভাইয়া যেহেতু ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল এরিয়াতে, কলেজে, তো আমি খুব মানে ভাইয়ার ছায়ায় বড় হই, কারণ সব জায়গায় গেলেই মেহেদির বোন। হুম, আচ্ছা, আচ্ছা। সব জায়গায় গেলেই মেহেদির বোন। তো যখন বুয়েট এবং মেডিকেল এই দুইটা অপশন আসে, তখন আমার মনে হয় যে আমি আসলে মেহেদির বোনের ছায়া থেকে ছায়া থেকে বের হতে চাই। সেলফ আইডেন্টিটি যেটাকে বলে। মানে দিস ইজ ইন্টারেস্টিং মানে যে আমি obviously আসলে ইসরাত জাহান তৈরি হতে চাই। রাইট। তো প্লাস এই মানে আ বুয়েট মিনস লাইক ঢাকাতে এতদিন ছিলা। ঢাকাতে, আ সো হ্যাঁ, চেঞ্জটা হয়তো অত বড় না। সিলেটে গেলে হয়তো চেঞ্জটা বড় হতো। মানে সিলেট মেডিকেল মানে হচ্ছে ওখান থেকে বরিশাল মেডিকেলে যাওয়া যায়। সো ওইটা একটা পাথ ছিল যে আমি আসলে বরিশালে আবার বাসায় ব্যাক করে বরিশাল মেডিকেলে যেতে রাইট, পারতাম, কিন্তু তখন মনে হয়েছে যে না, আসলে বুয়েটেই যাই। কিন্তু ওই সময়ও মানে বুয়েটে কিন্তু আমি খুব বেশি দিন থাকিনি তারপরে। রাইট, রাইট। এবং সেই গল্পটা বলো যে মানে এই জাপানে আসার তুমি মনবসে স্কলারশিপ বলে যে একটা স্কলারশিপ আছে যেটাতে কমপ্লিটলি ফুল স্কলারশিপ নিয়ে হচ্ছে আহ, দেশের বাইরে যাওয়া যায়। এটা তুমি জানছো কবে? আহ, বুয়েটে অথবা কি? ফার্স্ট টার্মে মনে হয় জানতে পারি। আমাদের ক্লাসেরই এক ফ্রেন্ড, ও আর কি একটা নিউজ পেপার নিয়ে আসে, যে ওখানে আর কি অ্যাডভার্টাইজমেন্ট দেয়া জাপান এম্বাসি থেকে, যে ওরা রিক্রুট করছে। লাইক প্রথমে খুব ফান মনে করে আর কি, যে আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করা যাক। আসলে ব্যাপারটা ফান ছিল, তবে আরেকটা ব্যাপার ছিল, আমি মনে হয় যে মানে আমরা যখন দেশে এসএসসি অথবা এইচএসসি তে পড়ি, তখন আমাদের মানে চিন্তার গণ্ডিটা বা খুব সীমিত থাকে, কারণ এটা শুধু আমাদের নিজেদের জন্য না, কারণ আমাদের ফ্যামিলি থেকে বা সারাউন্ডিংস থেকে বা টিচারদের থেকেও বলা হয় বুয়েটে ঢোকো অথবা মেডিকেলে ঢোকো, লাইফ উইল বি সেটেলড। মানে এই টাইপের একটা ব্যাপার থাকে। সো আমি আসলে, আমি তো বললাম যে আমি আসলে ছোটবেলা থেকে ওরকম ভালো স্টুডেন্ট ছিলাম না। তারপরে ধীরে ধীরে পড়ালেখা শুরু করি, নিজের মানে আম, মানে নলেজ বেসটা বিল্ড করা শুরু করি। তারপরে
আমি বুয়েটে ঢুকি, বুয়েটেও বেশ বুয়েটের ইলেকট্রিক্যালে ভালো সেকশনে ঢুকি, কিন্তু মানে এই যে গ্যাপটা, যে মনের যে গ্যাপ, যে আচ্ছা বুয়েটে ঢুকলেই একটা এটা একটা মানে কিছু একটা হয়ে গেল, ব্যাপারটা তা না। ইট ওয়াজ নট এ ডেস্টিনেশন। মানে ওখানে ঢোকা মাত্র আরো খুব স্ট্রং একটা স্ট্রাগল শুরু। আম, এবং ওই স্ট্রাগলটার জন্য মানে যে ওইটা আসলে তোমার গন্তব্য না, ওইখানে তুমি আরো মানে বাংলাদেশের সব ভালো স্টুডেন্ট ওখানে এক হবে, ওখানে তুমি আরো একটা স্ট্রং কম্পিটিশনের ভিতর দিয়ে যাবা, তোমার আসলে ওখানে প্রচুর এফোর্ট দিতে হবে। এই এই ফেজটার জন্য কেউ আমাদেরকে আসলে মানসিকভাবে প্রিপেয়ার করে না। তো আই আই 100% এগ্রি। মানে হচ্ছে যে আহ, মানে একটা তো হলো যে বাইরের মানুষ তোমাকে কি চোখে দেখতেছে, আরেকটা হলো যে তুমি তোমার জীবনটাকে কি চোখে দেখতেছো। সো মানে ধরো যে তুমি আইডিয়াল কলেজে পড়ছো অথবা আমি নটরডেম কলেজে পড়ছি, ও আচ্ছা আমি বুয়েটে চান্স পাইলাম অথবা আমি ঢাকা মেডিকেলে চান্স পাইলাম, যারা চান্স পায় নাই অথবা যারা ছোট আছে অথবা বাইরে থেকে, ও দ্যাটস এ বিগ অ্যাকমপ্লিশমেন্ট। কিন্তু আলটিমেটলি যখন আমরা বুয়েটে যাচ্ছি, ওই জীবনে তো সবাই আমরা এখন বুয়েটে পড়ি, সবাই হচ্ছে একই 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 লেভেলের মেধাবী আর কি। সো আলটিমেটলি এটা একটা নতুন যাত্রা শুরু হয় এবং সেই যাত্রাটা নতুন যাত্রাটাও যাত্রার অনেক জন্য সুন্দর হয়। আমার জন্য অনেক কঠিন ছিল আসলে, মানে আমার জন্য কঠিন ছিল কারণ আমরা ওইখানে খুব ভালো কিছু টিচার পাই, কিন্তু আসলে এর সাথে সাথে খুব মানে অত কম্প্যাশনেট না একটা এনভায়রনমেন্টও আছে বুয়েটে। এবং আম, এবং ওই জিনিসটা আসলে বা- আমি দেখ আমি এক সাইড দিয়ে দেখতেছি যে বাইরে আমি খুবই হাই ফ্যামিলি সারাউন্ডিংস, মানে যারা আছে আত্মীয় স্বজন, এট দ্য সেম টাইম আমি ফিল করতেছি যে আমি আসলে স্ট্রাগলিং আচ্ছা ইনসাইড বুয়েট। হয়তোবা আমি যদি পুরো জার্নিটা কমপ্লিট করতাম তাহলে আমি হয়তোবা সেটেল করার চান্স পেতাম, কিন্তু ওই সময় আর কি আমার মনে হয়েছে যে মানে একই সাথে আমি আসলে ওই মনোবুসর অ্যাপ্লাই করে ওই স্টেপগুলো কিভাবে যেন সামনে আগাতে থাকে এবং একদম লাস্ট সিলেকশনে আমার নাম চলে আসে। আচ্ছা তো মানে আমার আমি আসলে বুয়েটে একদম 100% ফুলফিল ফিল করছিলাম না আচ্ছা একাডেমিক্যালি। রাইট এট দ্য সেম টাইম আমার খুব ভালো কিছু ফ্রেন্ড হয় ওই সময়, এবং যারা এখনো খুব ক্লোজ আচ্ছা। এখন। তো কিন্তু হুম, হ্যাঁ, মানে অনেক সময় যেরকম ধরো আমি আমি আমার উদাহরণ দিই, তুমি হয়তো এর সাথে কানেক্ট করতে পারবা যে আমার মনে হয় সবচেয়ে স্ট্রাগল আমার বুয়েটে, তোমারও তো তোমার মতো আমারও সেম, বুয়েটে আমরা খুব বেশি সময় কাটাই নাই, কিন্তু হ্যাঁ, পরে যখন আমি জাপানে যাই আমার সবচেয়ে স্ট্রাগলিং ফেজ ছিল ওই যে কলেজ অফ টেকনোলজিতে যে 3 বছর। তো এটা আসলে দর্শকদেরকে আমরা একটু বলি যে আমরা যারা মনবসে স্কলারশিপ নিয়ে যারা জাপানে যাই আর কি, তো টিপিক্যালি বেশ কয়েকটা ট্র্যাক আছে। যে একটা ট্র্যাক হচ্ছে যে আমরা জাপানের ন্যাশনাল কলেজ অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্টে পড়ার জন্য আসলে যাই, এবং এটা হচ্ছে 5 বছরের একটা কোর্স, রাইট? 5 বছর একটা কোর্স, এবং এটা শেষ করার পরে আবার ইউনিভার্সিটিতে আমরা ট্রান্সফার এক্সাম দিই, আবার ইউনিভার্সিটিতে আমরা হেননিউ বলি, ইউনিভার্সিটিতে আমরা ঢুকি। অ্যাকচুয়ালি না, 5 বছর না, 4 বছরের কলেজ অফ টেকনোলজিটা হচ্ছে আমরা 4 বছর। 3 বছর। 3 বছরের কলেজ অফ টেকনোলজিটা হচ্ছে 3 বছরের, এবং তারপরে আরো 2 বছর ইউনিভার্সিটি, 2 বছর অথবা 3 বছর ইউনিভার্সিটিতে পড়ে টোটাল আন্ডার গ্রাজুয়েটটা শেষ করতে আমাদের 5 থেকে 6 বছর লাগে। এবং হ্যাঁ, যখন আমরা বাংলাদেশ থেকে ন্যাশনাল কলেজ অফ টেকনোলজি স্টুডেন্ট হিসেবে স্কলারশিপ নিয়ে যাই, তখন আমাদের স্কলারশিপটা থাকে শুধু 3 বছরের জন্য, এবং ওখানে একটা প্রেশারও থাকে যে আমাদেরকে রেজাল্ট ভালো করতে হবে যাতে করে আমাদের স্কলারশিপটা আমরা কন্টিনিউ করতে পারি। তো আমার যেটা বলছিলাম যে আমার স্ট্রাগলিং ফেজ ছিল ওই 3 বছরের, পার্টলি বেসিক্যালি তুমি তো জানো আমার কলেজ অফ টেকনোলজিটা ছিল শিকাগোতে, খুবই আইসোলেটেড একটা জায়গায়। হ্যাঁ, এবং লোকেশন প্লাস ওখানে আমি তো এমনিতে একটু এক্সট্রোভার্টেড ছিলাম, মানে ঢাকার মতো একটা শহর, তারপর টোকিওর মতো একটা শহর থেকে একদম গন্ড গ্রামে চলে যাওয়া, যেখানে ধরো যে মানুষের সাথে আমি কমিউনিকেট সেভাবে করতে পারতেছিলাম। এবং টু বি অনেস্ট, যেটা হয় রাইট যে প্রথম ইয়ারটাতে ধরো যে
মানে অত ডিফিকাল্ট কিন্তু না কলেজ অফ টেকনোলজির পড়াশোনা। সো কাইন্ড অফ মনে হয় হুম, আমাদের মেইন চ্যালেঞ্জটা হয় যে জাপানিজে আমরা কিভাবে পড়ালেখাগুলো করতে পারবো, হ্যাঁ, জাপানিজ শেখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় সেটার। এবং আমি জানি যে ওই সময়টা আমি অনেক স্ট্রাগল করছি, বাট ওই যে পিছনে ঘুরে তাকালে যেটা হয় যে ওই স্ট্রাগলটা আসলে আমাকে গ্রো করতে অনেক সাহায্য করছে। মিনিং যে ওই যে কালচারালি যে একটা নতুন একটা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে হবে, তারপর যে হ্যাঁ, কি বলে কমপ্লিটলি একটা ভিন্ন পরিবেশে, ভিন্ন চ্যালেঞ্জে, ভিন্ন কমপ্লিটলি ভিন্ন দেশের মানুষের সাথে কম্পিট করে সেখানে নিজেকে স্ট্যান্ড আউট করা খুবই কষ্ট হয়েছে। কিন্তু অবভিয়াসলি সেটার ভ্যালুটা আমি এখন বুঝি। মানে ওই ওই অনেক সময় মনে হয় যখন আমি এখনো যখনই কোনো চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাই, আই টেল মাইসেলফ আমি যদি ওই রকম একটা চ্যালেঞ্জের ভিতরে নিজেকে এস্টাবলিশ করতে পারি, হোয়াই এম আই বিং অ্যাফ্রেড, মানে যেটাকে বলে ভয় পাওয়ার তো কিছু নাই। আই হ্যাভ ডান ইট বিফোর, আই ক্যান এগেইন ডু ইট। তোমার কিছু বলার আছে? তোমার মনে হয় সেম, রাইট? আমার একটু ডিফারেন্ট আচ্ছা, আমি বলবো, কারণ আসলে মানে ধরো তোমার নিশ্চয়ই মনে আছে যে ইসে ফার্স্ট জাপান যাওয়ার পরে আমাদের পরের ব্যাচে কেউ যায়নি, তো তার পরের ব্যাচে তোমরা 4 জন রাইট, আসো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো একইভাবে জাপানে যে ভাইয়া আপুরা আছে, ভাইয়া আপু ভাবিরা, আমি ভাবিরা বলবো কারণ তারা খুবই যত্নশীল ছিল আমাদের প্রতি। তো তারা আর কি মানে খুবই আমাদের প্রতি অ্যাকোমোডেটিং এবং কেয়ারিং কিন্তু। কিন্তু এবং আমি যেহেতু খুব টোকিওর কাছে ছিলাম, নুমাজো কলেজ অফ টেকনোলজি, তো আমি কিন্তু প্রায় উইকেন্ডেই আসলে টোকিওতে যেতে পারতাম। তো আমার জন্য আসলে আরেকটু কম স্ট্রাগলিং ছিল। আর একটা ব্যাপার যে আহ, আমি ওই সময়ে আহ, জাপানিজে মনে হয় কিছুটা ওতাকু বলে, মানে প্রচুর যারা অ্যানিমে এবং মাঙ্গা দেখে, আই লাভ দোজ। এবং আমি ওই সময় মনে হয় স্কুলের লাইব্রেরির যে মাঙ্গা সেকশনটা ওইটা পুরো কভার করি এবং প্রচুর মানে বিভিন্ন সাইট থেকে প্রচুর অ্যানিমেশন দেখি। এবং আমার জন্য আসলে আহ, মানে জাপানিজ কালচারাল নলেজ বিল্ড করা, ল্যাঙ্গুয়েজ স্কিল গেইন করা, এই দুইটা ক্ষেত্রে আসলে এই মাঙ্গা এবং অ্যানিমেশন, মানে অনেকে ক্লিশে শোনায় জাপানে গিয়ে মাঙ্গা পড়া এবং অ্যানিমেশন দেখে, কিন্তু আমি আসলে খুব এনজয় করেছিলাম ওই সময়। এবং আরেকটা তবে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়ালেখা করা এবং ওইখানে কালচারের সাথে যে অ্যাডাপ্ট করা, এই ব্যাপারটা আসলে কঠিন ছিল। ওই গ্রোয়িং এই যে কঠিন ছিল। এবং আরেকটা ব্যাপার ছিল যে আমার ক্লাসে 45টা জাপানিজ ছেলে ছিল এবং আমি একা মেয়ে ছিলাম। ওই জিনিসটা ওখানে দেখা যায় ডে টু ডে লাইফে আসলে আম, একা একটা মেয়ে থাকাটা আসলে কিছুটা সময় মানে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন অ্যারাইজ করে। ওরা অনেক ভালো ছিল কিন্তু তারপরও মানে ন্যাচারালি কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন গ্রো করে। তো ওই এক্সপেরিয়েন্সটা আসলে মানে আম, মানে আমি বলবো যে যে আমার ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করার ক্ষেত্রে অনেক হেল্প করছে। রাইট, রাইট। আহ, আমি আসলে প্রতি উইকের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওই যে বিভিন্ন চ্যালেঞ্জ একাডেমিক মানে টেকনিক্যাল ব্যাপারটা অত হার্ড ছিল না, কিন্তু জাপানিজে যে ওই জিনিসটা কনজিউম করা এবং প্লাস মানে লেখা পরীক্ষার খাতায় বা হোমওয়ার্কের খাতায়, ব্যাপারটা কঠিন ছিল মাত্র 1 বছর জাপানিজ ক্লাসের পরে। তো ওইটা করার পরে তারপরে আমি শুক্রবার বিকালে আসলে টোকিও চলে যেতাম। ওখানে সবার সাথে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে একটু বাংলাদেশি খাবার দাবার ভাইয়াদের বাসায় আপুদের বাসায় খেয়ে আমি এনার্জাইজড হয়ে আবার ব্যাক করতাম রবিবার রাতে। সেটাই। সো বেসিক্যালি তুমি যেটা বললা যে বুয়েটের সময়টা একটু খাপছাড়া ছিল, কিন্তু বুয়েট থেকে ওই জাপানে যে যাত্রাটা, যেটা আমরা একটু আগে বললাম যে প্রথমে 3 বছরের একটা কলেজ অফ টেকনোলজি যাত্রা, তারপরে সেখান থেকে পরে ইউনিভার্সিটি যাত্রা, তুমি টোকিওর খুব কাছে ছিলে। কিন্তু আহ যেটা হয় যে স্ট্রাগলিং ছিল, বাট এট দ্য সেম টাইম অ্যাডভেঞ্চারাস ছিল, রাইট? অ্যাডভেঞ্চারাস। আমি আসলে জাপানের যাত্রাটা ইজি হবে এটা মনে করি নাই।
আচ্ছা। এই জিনিসটা আসলে আমাকে হেল্প করছে যে ইট ওয়াজ নট সাপোজ টু বি ইজি। আমার ক্ষেত্রে বুয়েটের ক্ষেত্রে ব্যাপারে বুয়েটে তো বাসায় থাকতাম, সেম কালচার। আসলে আমি বলবো যে মানে যে স্বপ্নটা ছিল আর যে বাস্তবতাটা ছিল, বাস্তবতাটা হয়তো জাপানের চেয়ে যে অত কঠিন ছিল ওই ব্যাপারটা তা না, কিন্তু স্বপ্নভঙ্গের ব্যাপারটা ছিল। কিন্তু জাপানের ক্ষেত্রে আমার মনেই হয়েছে শুরুতে যে বিদেশে যাচ্ছি, ব্যাপারটা করতে ল্যাঙ্গুয়েজ তো জানি না, ব্যাপারটা কঠিনই হবে। কিন্তু ওই সময় প্রতিটা দিন খুবই মানে কি বলবো, ওই চ্যালেঞ্জ গুলাকে আর কি পজিটিভলি নিয়ে যে হ্যাঁ একটা নতুন জিনিস শিখতেছি, একটা নতুন জিনিস বুঝতেছি, তো ওইভাবে আর কি নেয়ার সামর্থ্য নিজের Correct. মধ্যে তৈরি হয়েছিল। এবং টু বি অনেস্ট আমরা যখন প্রথমে বললাম যে কেন এটা আসলে এত ফরমেটিভ, কারণ ওই আর্লি স্টেজে যখন আমাদের ধরো যে একটা আমাদের পলিটিক্যাল আইডিওলজি থেকে শুরু করে তারপর হ্যাঁ, পৃথিবীটাকে আমরা কিভাবে দেখতেছি, তারপরে মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করতেছি, কমিউনিকেশনটা শেখা, এবং এটা বুয়েটে থাকলে যেটা হতো আমাদের ক্ষেত্রে যে আচ্ছা আমাদের মানে হোমোজিনিয়াস একই, আমরা একই দেশের মানুষ, আমরা জিনিসটাকে অত গভীর ভাবে উপলব্ধি করতাম না, আমরা জিনিসটা জাস্ট একই একই পরিবেশে আমি জাস্ট পড়ালেখা করতেছি। কিন্তু আমাদের ক্ষেত্রে, তোমার আমার ক্ষেত্রে, এবং আমরা যারা এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, আমাদেরকে খুব অ্যাক্টিভলি জিনিসটাকে বুঝতে হয়েছে যে আচ্ছা, যে এই মানুষটা আমার ভাষায় কথা বলে না, তার সাথে আমি কিভাবে কমিউনিকেট করলে সে জিনিসটা বুঝবে। ইভেন দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ যে, এবং এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি অলমোস্ট বাংলাকে রিডিসকভার করছি। মানে যখন একটা নতুন হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, তখন আমরা কাইন্ড অফ ফিল করি যে আচ্ছা, ও আচ্ছা, বাংলায় এই জিনিসটা আমি এইভাবে এক্সপ্রেস করি, এই ল্যাঙ্গুয়েজে আমি ওভাবে পারবো না। কিন্তু ওই নতুন ল্যাঙ্গুয়েজটা শিখতে গিয়ে ওই উপলব্ধিটা হয়েছে, যেটা আমি কখনো হয়তো বাংলাদেশে থাকলে সেই উপলব্ধিটা আমার হইতো না আর কি। আমি এটা অনেকবার ফিল করছি, আর বিশেষ করে মানে ইউজুয়ালি ব্যাপারটা কিছুটা ডিফারেন্ট হয়, কিন্তু যখন কোনো মিল খুঁজে পেতাম তখন খুবই ভালো লাগতো। রাইট, রাইট। এবং আমি ওই শোভন, আমার লাস্ট পডকাস্টে শোভন এসেছিল এবং আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে জাপানিজ এডুকেশন সিস্টেম ইজ রিয়েলি গুড। টু বি অনেস্ট আমরা এখন ইউএসএ তে আছি, ইউএসএ থেকেও মাচ বেটার। মানে ইন দ্য সেন্স যে ওরা হচ্ছে যেরকম আমাদের যে জাপানিজ যখন আমরা শিখছি, তোমার মনে আছে কিনা যে জাপানিজ স্কুলের যে হ্যাঁ, অভিজ্ঞতাটা, সেখানে হচ্ছে যে কিভাবে আমরা আমরা কখনো কিন্তু ইংলিশ দিয়ে কিছু শিখতাম না, রাইট? ধরো যে না, ইভেন সিম্পল জিনিস কিভাবে কথা বলতে হবে, ওরা অলমোস্ট লাইক হাত পা নাড়িয়ে অলমোস্ট অভিনয় করে করে আমাদেরকে আর কি হ্যাঁ। শেখাতো। তো খুবই একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স ছিল। তোমার কি কোনো সুন্দর সুন্দর স্মৃতি মনে আছে কি বল জাপানিজ স্কুলের? জাপানিজ স্কুলে, জাপানিজ স্কুলের একটা মানে মানে সুন্দর এক্সপিরিয়েন্স বলবো যে ওই সময় কিন্তু আমাদের অনেক বিভিন্ন দেশের বন্ধু ছিল। রাইট, রাইট। বিভিন্ন দেশের বন্ধু ছিল, আমার মনে হয় আমরা প্রায় 14 বা 20টা দেশের মানুষ একসাথে একই ডর্মে, মানে পাশাপাশি মেয়েদের এবং ছেলেদের দুটো ডর্ম ছিল, এবং ওই ডর্মের ভিতরে আমরা একসাথে থাকতাম। এবং মানে আমরা যে কোমাবা ডর্ম আমাদের, যে রাইট, রাইট। খুবই আইকনিক, আমরা সবাই ওখানে থেকেছি প্রথম 1 বছর জাপানে গিয়ে। সো ওইখানে তুমি, আমার মনে আছে যে দিন রাত কোনো সময় নাই, যখনই কিচেন বা কমন এরিয়াতে যেতাম কেউ না কেউ আছে, এবং কেউ না কেউ কোনো একটা কিছু রান্না করছে, কোনো একটা কিছু মানে গল্প করছে, হাসাহাসি, অনেক লাইভলি একটা এনভায়রনমেন্ট ছিল। রাইট। আহ তো এবং মানে প্রথম আমরা যেভাবে জাপানিজ বলতাম, ওই জিনিসগুলা মানে আমাদের কিছু ভিয়েতনামিজ ফ্রেন্ড ছিল যারা, আমরা আসলে কিন্তু বাংলাদেশিরা কিছুটা হলেও আহ ইংরেজি বলতে পারতাম, কিন্তু ওরা আসলে আহ অত ইংরেজিতেও ফ্লুয়েন্ট ছিল না, সো ওরা খুব চেষ্টা করতো যে জাপানিজ দিয়েই নিজেদেরকে শুরু থেকে এক্সপ্রেস করার, যেরকম আহ মানে তাসি, মানে আমি ইসে স্কুলে যাই প্রথম, মনে আছে প্রথম আমরা স্কুলে প্রথম সপ্তাহে আমাদেরকে শেখানো হয়েছিল স্কুল মানে গাক্কু, যাই মানে ইকু। তো প্রথম সপ্তাহে ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম, গাক্কু ইকু। তারপরের সপ্তাহে ওয়াতাশি গাক্কু ইকু। তারপরের সপ্তাহে ওয়াতাশি গাক্কু জিতেশা ইকু। জিতেশা মানে বাইসাইকেল, আমি আজকে ট্রেনে যাব না, আমি আজকে সাইকেল দিয়ে যাব। মানে ধীরে ধীরে যে এই জার্নিটা, মানে আমরা যে কথা বলতাম, ওইগুলো খুব মানে গ্রোয়িং একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা 1 বছরের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছি, কি অদ্ভুত ব্যাপার, তাই না? রাইট। সো ওই যেটা তুমি বলে যে মাল্টি কালচারাল এক্সপেরিয়েন্স, মানে হ্যাঁ,
মানে ওই আমাদের একটু একটু কনটেক্সট দেই দর্শকদের জন্য। সো এই জাপানিজ স্কলারশিপটা আমাদেরকে যে জাপানিজ গভর্নমেন্ট দেয়, এটার মেইন যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে আমাদেরকে জাপানিজে পড়ালেখা করতে হবে। যেরকম অনেক দেশ আছে, অন্য দেশ স্কলারশিপ দেয় কিন্তু, এবং সেটা ওই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না হলেও হয়তো ওদের ইংলিশ কোনো প্রোগ্রাম থাকে, কিন্তু আমাদের যে প্রোগ্রামটা কমপ্লিটলি আমাদেরকে জাপানিজ পড়তে পারতে হবে, লিখতে পারতে হবে, শিখতে পারতে হবে, এবং জাপানিজে আর কি এক্সাম দিতে হবে। তো এবং এইটার জন্য আমাদেরকে 1 বছর 1 বছর হচ্ছে কমপ্লিটলি শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজই শিখতে হয়, এবং আমাদের জন্য একটা স্পেশাল জাপানিজ তারা ল্যাঙ্গুয়েজ স্কুল তৈরি করা ছিল, এবং আমরা থাকতাম হচ্ছে টোকিও ইউনিভার্সিটি, যে আমাদের যে ট্রেন স্টেশনটার নাম হচ্ছে তোদাই মায়ে বলতো। তোদাই তোদাই মানে হচ্ছে টোকিও ইউনিভার্সিটি। তো ইজ টোকিও, দাই হচ্ছে দাইগাকু ইউনিভার্সিটি, তোদাই মাই মানে হচ্ছে টোকিও ইউনিভার্সিটির সামনে, লিটারালি মানে হ্যাঁ। এটা ছিল আমাদের ট্রেন স্টেশন। এবং সেই ট্রেন স্টেশনের পাশে একটা সুন্দর ডরমিটরি ছিল, সেই ডরমিটরির কথা তৈরি আপু বললো আর কি। সেই ডরমিটরিতে আমরা অলমোস্ট 20 30 40টা দেশের মানুষ একই ডরমিটরিতে পাশাপাশি রুম শেয়ার করে আমরা থাকতাম। এবং যে কারণে যেটা ওই যে কিচেনে গেলে যে কত টাইপের ফ্লেভার, মানে তার কোনো অন্ত নাই আর কি। তুমি একদিকে চাইনিজ ফ্লেভার, একদিকে হচ্ছে শ্রীলঙ্কান ফ্লেভার, একদিকে হচ্ছে ভিয়েতনামিজ ফ্লেভার। এবং তুমি যেটা আরেকটা জিনিস টাচ করলে সেটাও ইন্টারেস্টিং, যেটা আমি কথা বলেছিলাম শোভনের সাথে, যে অন্য ইস্ট এশিয়ান কান্ট্রি গুলা, ওদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা ছোটবেলা থেকে বড় হয়ে, ও আচ্ছা আমি জাপানে যাইতে চাই। হোয়ারাজ ধরো যে আমাদের বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে আমরা কিন্তু আসলে খুব কম মানুষই আসলে জাপানে যাওয়ার জন্য অত স্পৃহা থাকে, তারা হয়তো মোর লাইক ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলাতে যাইতে চায়। তো যে কারণে হয় যে আমরা ইংলিশে টিপিক্যালি একটু ফ্লুয়েন্ট হই, সেই কারণে যেহেতু আমরা ইংলিশ মুভি দেখে বড় হচ্ছি, অনেকে হয়তো ইংলিশ টক শো অথবা শো দেখে বড় হচ্ছে। এবং দেখা যায় যে ওই ইস্ট এশিয়ান কান্ট্রির যে ছেলেমেয়েরা ছিল, ওরা টিপিক্যালি জাপানিজে আমাদের থেকে বেটার হইতো, আমরা ওদের থেকে ইংলিশে বেটার হইতাম আর কি। কিন্তু ইন্টারেস্টিং যেটা, যে আমাদের সবারই আলটিমেট গোল ছিল যে আচ্ছা আমরা সবাই জাপানিজ শিখতে যাচ্ছি, এবং ডিফারেন্ট লেভেল অফ আমাদের জাপানিজ প্রফিসিয়েন্সি আছে। এবং ওই 1 বছর পরে আমরা সবাই ভাঙা ভাঙা জাপানিজ বলা শুরু করি। এবং এই এক্সপেরিয়েন্সটা, কালচারাল এক্সপেরিয়েন্সটা, যে আচ্ছা আমরা সবাই 18 থেকে 19 বছরের এই স্টুডেন্ট, এবং বিভিন্ন কালচারাল ফুড থেকে শুরু করে পৃথিবীতে যে এত এত টাইপের ফুড আছে সেটাই আমরা হ্যাঁ। জানতাম না, right? তো এখন কিন্তু মানে ধরো আমার কিন্তু বাংলা খাবার অনেক বাংলাদেশি খাবার অনেক পছন্দ। মেইনলি আমরা বাসায় বাংলাদেশি খাবারই খাই, কিন্তু কিছুদিন right, পর পর আমার খুব হয় আমি জাপানিজ খাবার খেতে চাই, আমি একটু থাই ফুড খেতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন নিজেদের প্যালেটটা আর কি বাংলাদেশি ফুডে 100% সীমাবদ্ধ নাই। কারেক্ট, রাইট। এবং সেটা থাকারও কোনো প্রয়োজন নাই ইন সামার, বিকজ আসলেই মানে খাবার হচ্ছে এমন একটা জিনিস, এবং সেটা হচ্ছে এত সমৃদ্ধ, এবং এত যে ডিফারেন্ট ফ্লেভার আছে, যারা আসলে এক্সপিরিয়েন্স করেনি দর্শকদের মধ্যে আই উড হাইলি রিকমেন্ড। কারণ বাংলাদেশেও এখন অন্য টাইপের কুইজিন পাওয়া যায়, বাট কোনোটাই অথেন্টিক না। কিন্তু মানে বাইরে যদি যাদের থাকার অভিজ্ঞতা হয়েছে, স্পেশালি জাপানে, মানে অথেন্টিসিটি যেটাকে বলে, মানে ওই যে মায়ের হাতের রান্না আর বাইরের রান্নার মধ্যে যে পার্থক্যটা অনেকটা সেরকম। আম, এবং সেটা এক্সপিরিয়েন্স করতে পারলে তখন বোঝা যায় যে ও আচ্ছা, দেয়ার সো মেনি থিংস টু এক্সপিরিয়েন্স ইন দিস ওয়ার্ল্ড। এনিওয়ে, এখন তোমার সেই আমরা তো সেই কাইন্ড অফ লাইক চাইল্ডহুড স্টেজ থেকে তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লাইফের কথা বললাম, এবং আলটিমেটলি তুমি ইঞ্জিনিয়ার হয়ে বের হও, এবং আলটিমেটলি হ্যাঁ। তোমার মানে ডাইরেকশনটা একটু ইন্টারেস্টিং ছিল, ওটা নিয়ে বলবে যে মানে তুমি ক্যারিয়ারের দিকে যখন গেলে আর কি, পড়ালেখা শেষ করার পরে সেটা কিভাবে সেই যাত্রাটা শুরু হলো? আম, যখন আমি আমার আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স হচ্ছে ইউনিভার্সিটি অফ সুকুবা থেকে। তো ওখানে আম, তুমি কিছুটা বলেছো যে স্কলারশিপের ব্যাপারটা, তো প্রথম আমার 3 বছরের পরে আরো 2 বছর স্কলারশিপ এক্সটেনশন হয়, আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত আমি মনোবসই পাই। তারপরে অন্য আহ, তারপরে ইউজুয়ালি প্রথম 5-6 বছরের পরে আর এক্সটেনশন হয় না।
তো তারপরে আমাদেরকে ট্রাই করতে হয়, যেহেতু অন্যান্য ছোট ভাই বোনেরা হয়তো ভবিষ্যতে অ্যাপ্লাই করবে এই স্কলারশিপের জন্য, সো ওদের জন্য। তো তখন আর কি মাস্টার্সে যদি যেতে চায় বা কেউ পিএইচডিতে যেতে চায়, তাহলে তাদের প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়। তো আমরা ওই স্কলারশিপটা অ্যাপ্লাই করি, এবং ওই স্কলারশিপটা খুব কম্পিটিটিভ স্কলারশিপ। তো ওই সময় প্রথম আমার আর কি জাপানে যাওয়ার পর সবসময়ই ফাইন্যান্সিয়ালি সিকিউর ছিলাম। ওই সময় ফার্স্ট একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হয়নি, কারণ স্কলারশিপ পাই, কিন্তু ক্রাইসিসের যে সেন্সটা, যে হ্যাঁ একটা বাইরের দেশে জাপান কতখানি এক্সপেন্সিভ, তারপরে স্কলারশিপটা না পেলে আসলে লাইফটা অনেক কঠিন, ওই ফিলিংসটা প্রথমবারের মতো হয়। তো মানে ফরচুনেটলি স্কলারশিপ পাওয়ার পরে তো আমি মাস্টার্সে প্রোগ্রেস করি। মাস্টার্সের ফার্স্ট ইয়ারে প্রথম যখন আমি অনার্স থেকে অনার্সের ফোর্থ ইয়ারে আমরা আর কি ফাইনাল ইয়ারে আমরা কিন্তু ল্যাব শুরু করি, ইউনিভার্সিটির কোনো একটা ল্যাবে জয়েন করি। তো তখন কি পর্যন্ত আমার চিন্তা ছিল যে হ্যাঁ আমি হয়তো পিএইচডি করব, রিসার্চে যাব। তো ওই সময় প্রফেসরের সাথে ওইভাবেই কথা হয়। তো মাস্টার্সের ফার্স্ট ইয়ারে আমি প্রথমবার চিন্তা করা শুরু করি যে আমি কি আসলেই মানে এটা মানে বাংলাদেশে সবাই হায়ার এডুকেশনে যারা আসে, যারা বিদেশে আসে স্কলারশিপ নিয়ে, তারা প্রথমে এইভাবেই মানে কি বেশিরভাগ ভাইয়া পুরাই আসলে পিএইচডির পাতটা চিন্তা করে। আমি মানে ওই কারণে আমারও ওইরকম হয়েছিল, কিন্তু ওই সময় প্রথমবার চিন্তা করা শুরু করি যে আমি কি আসলেই রিসার্চ করতে চাই, আসলেই কি আমার স্ট্রেংথ রিসার্চে, ফিউচারে কি এটাই আমার পাথ। তো আমি আমার প্রফেসরের সাথে কথা বলি। তো প্রফেসর খুবই কাইন্ড ছিল। তো উনি বলে যে আসলে এখন তো সামার, সামনে সামার, তুমি বিভিন্ন কোম্পানিতে দেখো, অ্যাপ্লাই করো, দেখে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করো। জবের শুধু তুমি রিসার্চের এনভায়রনমেন্টটা তো জানো অলরেডি, তো তুমি জবের মানে কর্পোরেট এক্সপিরিয়েন্সটা, কোম্পানিতে কিরকম কাজ হয় কি করে, ওই এক্সপিরিয়েন্সটা চিন্তা করে মানে করে দেখো ইন্টার্নশিপে গিয়ে। তো আসলে আমার জবের এক্সপিরিয়েন্স শুরুতে একটু মানে অ্যাপ্লাই যে করব, কিভাবে অ্যাপ্লাই করব আসলে, এবং এই যে বিভিন্ন পজিশন, যে মার্কেটিং, রিসার্চ, ডেভেলপমেন্ট, সেলস, এগুলাতে আসলে মানুষজন কি করে ওইটাও আসলে আমার অত জানা ছিল না, কারণ আমার বাবা মা দুজনই গভর্নমেন্ট এমপ্লয় ছিল, আহ ভাই ডাক্তারির পথে। সো একটা কোম্পানিতে কি ধরনের পজিশন থাকে, কে কি করে, ভবিষ্যতের ক্যারিয়ার পাথটা কি, ওইটা আসলে একদমই অজানা ছিল। তো প্রথম আর কি ওই সামারে আমি কয়েকটা কোম্পানিতে ইন্টার্নশিপ করি, ইন টোটাল 5টা কোম্পানিতে ইন্টার্নশিপ করি। তো আমার মোটামুটি একটু ধারণা হয় যে আসলে আহ, মানে মার্কেটিং বলতে কি বোঝায়, আর&ডি তে মানুষ কি করে, সেলস এর মানুষের লাইফটা কি রকমের। তো তারপর এবং মানে এখানে কোয়েশ্চেন আছে, মানে হ্যাঁ, আমি যদি এখন একটু কাইন্ড অফ অবজার্ভ করি, তুমি তোমার মধ্যে এটা একটা অবজারভেশনাল আমার মনে হচ্ছে যে তুমি সবসময় ব্যতিক্রম কিছু করতে চাই, মানে কাইন্ড অফ লাইক নেচারালি তুমি ব্যতিক্রম কিছু করতে পছন্দ করো, নিজেকে চ্যালেঞ্জে, নতুন কিছু শেখা অথবা নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলা। এটা কি তোমার নেচার, তোমার কি মনে হয়? কারণ তুমি হয়তো চ্যালেঞ্জের ফেলা কি, উম, আমার মনে হয় যে এই এই আমি যেখানে আছি এখানে আমি ফুলফিল কিনা, এই কোশ্চেনটা আমি করি নিজেকে। আচ্ছা এবং আম, আমি যখন যদি ফিল করি যে না আমি ফুলফিল না, উম, আচ্ছা তখন আমি সেটেল ডাউন করি না। আচ্ছা। দেন I have to change. If it's not working, হুম, then I have to find something else, এবং ওই সাহসটা আমার আছে। আচ্ছা, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড। এই জন্যই, কারণ এই যে জিনিসটা তুমি টাচ করলে যে কাইন্ড অফ লাইক তোমার অনেক মানুষ যেরকম জিনিসগুলোর সাথে স্টাক হয়ে যায়, মানে ওই জিনিসটার মধ্যে আবদ্ধ হয়ে যায় এবং সেটা থেকে বের হয়ে আসতে পারে না, রাইট? এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইমোশনাল ক্যাপাবিলিটি যে সেলফ ইভ্যালুয়েশন, আমি কি আসলে হ্যাপি, ওই জিনিসটার সাথে কি আমি আসলে ম্যাচ করতে পারতেছি, এটাই কি আমার আসলে করা উচিত, এবং সেটার উপর বেস করে আলটিমেটলি ডিরেকশন সেট করা। এবং তুমি কেন আমাদের আমাদের দুইজনের ক্ষেত্রেই, আমরা যারা সবাই জাপানে গেছি তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো বেশি স্ট্রং, যে আমাদের কাইন্ড অফ কনস্ট্যান্টলি সেলফ ইভালুয়েট করতে হয়েছে, রাইট? এবং আম, এই যে মার্কেটিং, রিসার্চ, এই জিনিসগুলা কিন্তু আসলে
ট্রেডিশনাল প্যাথ না আর কি, স্পেশালি মেয়েদের জন্য হয়তো আরো নন ট্রেডিশনাল। এবং এবং তুমি আর কি ইঞ্জিনিয়ারিং পড়ে কাইন্ড অফ ওই জিনিসগুলাতে তুমি ওই জিনিসগুলো তুমি শিখেছো যে একটা কোম্পানিতে কিভাবে মার্কেটিং রিসার্চ হয়, তারপরে কিভাবে সেলস এন্ড গ্রোথ বাড়াতে হয়, এবং আলটিমেটলি কিভাবে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং করতে হয়। এবং আলটিমেটলি আমি জানি যে তুমি এখনো কাইন্ড অফ ওই লাইনেই আছো, তার মানে তুমি জিনিসটা আসলে এনজয় করেছিলে, অথবা আই না, ডোন্ট নো হোয়াট চেঞ্জড। আমি আসলে যখন ইসে মাস্টার্স করে যখন জবে ঢুকি তখন কিন্তু আমি পুরোপুরি ওই পাথ থেকে তখন আমি কিন্তু R&D তেই ঢুকি, জেনারেল ইলেকট্রিকের হেলথ কেয়ারে, কারণ আমার রিসার্চ ফিল্ড হেলথ কেয়ারের রিলেটেড ছিল। তো ওইখান আচ্ছা থেকে অত দূরে যাওয়ার সাহস আমার তখনও হয় নাই। আচ্ছা। কিন্তু জেনারেল ইলেকট্রিক আসলে জেনারেল ইলেকট্রিকের R&D তে আমি 4 বছর ছিলাম। রাইট। 4 বছর ছিলাম এবং ইট কেম উইথ হিউজ অপরচুনিটিস। আমি ওই অপরচুনিটির জন্য খুবই গ্রেটফুল যে যে বিভিন্ন আহ, মানে আমি একই সাথে জেনারেল ইলেকট্রিক খুব ট্রেডিশনাল আমেরিকান কোম্পানি, এবং ওইখানে মানে জাপানিজ অন্যান্য কোম্পানির থেকে মেয়েদের অপরচুনিটি বেশি। এবং আচ্ছা ওইখানে আমি জাপানিজ যে কালচার, কারণ R&D ডিপার্টমেন্টটা জেনারেল ইলেকট্রিক জাপানের খুব ট্রেডিশনাল জাপানিজ কোম্পানির মতোই ছিল। তো আমি ওইখানে জাপানিজ ওয়ার্ক এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা ভালোই হয়, কিন্তু একই সাথে জেনারেল ইলেকট্রিকের যে কর্পোরেট এনভায়রনমেন্টটা হুইচ ইজ HR, ফাইন্যান্স, ওইখানে আমার বেশ ভালো ফ্রেন্ড হয় কয়েকজন, যারা আমরা সেম ইয়ারে ঢুকি। HR এর যে সিনিয়ররা থাকে তাদের ভিতরেও খুবই ভালো কিছু ফ্রেন্ড হয়। তো ওই কারণে একই সাথে আমেরিকান কোম্পানির যে গ্লোবাল কোম্পানির যে এনভায়রনমেন্টটা একই সাথে জানতে পারি, প্লাস কিভাবে একটা কোম্পানি ফাংশন করে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট একসাথ হয়ে, ওই জিনিসগুলো খুবই স্ট্রং নলেজ তৈরি হয়। আচ্ছা। এবং কিন্তু মানে আমি জেনারেল ইলেকট্রিকের হেলথ কেয়ার ডিপার্টমেন্টের MRI প্রথম আল্ট্রাসাউন্ডে ছিলাম, তারপরে MRI তে ছিলাম, এবং MRI তে আসলে সেট হয় যে এখানে আমি আমার ফিউচার ক্যারিয়ার গ্রো করবো। MRI এত ফ্যাসিনেটিং একটা ডিভাইস এবং এত ভাস্টলি কমপ্লিকেটেড একটা ডিভাইস। মানে এর ভিতরে RF সার্কিট আছে, ম্যাগনেটিক সার্কিট আছে, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, এবং মানে আমি যত সময় কাটাই ততই আমার যে ইঞ্জিনিয়াররা আমার সিনিয়ররা আছে তাদের প্রতি খুবই স্ট্রং রেসপেক্ট গ্রো করে। একই সাথে আমি ফিল করা শুরু করি যে আমি 4-5 বছরে আমি খুবই একটা জিনিসের খুবই স্ট্রং একটা পোর্শন টাচ করতে পারবো বা ইম্প্যাক্ট করতে পারবো। এবং আমি অত পেশেন্ট নেচারের মানুষ না। এবং ওই যে একটা জিনিস নিয়ে শুরু করে তারপরে আগামী 5-7 বছর পরে ওই প্রোডাক্টটা মার্কেটে যাবে, এই যে সাইকেলটা, এবং ওইখানে আমার কন্ট্রিবিউশন খুবই স্মল একটা পোর্শনে একটা জায়গায়, এটা একটু কঠিন ছিল আমার জন্য। রাইট মানে যে এই ইম্প্যাক্টটা ফিল করা, আমি জানি যে জেনারেল ইলেকট্রিক ওয়ার্ল্ডের 33% MRI জেনারেল ইলেকট্রিকের MRI, এবং রাইট এই ডিভাইসটা একটা মানে মেডিকেল ফিল্ডে কতখানি ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম। আই এম ওয়ার্কিং ফর সামথিং সিগনিফিক্যান্ট, রাইট বাট এট দ্য সেম টাইম মাই ইম্প্যাক্ট ইজ ভেরি স্মল। রাইট। তো তুমি মানে আরো আরো ইম্প্যাক্টফুল কোনো একটা পজিশনে যেতে চাচ্ছিলে, যেখানে আসলে আহ, তুমি নিজে ফিল করতে পারো যে ডিরেক্ট ইম্প্যাক্টটা খুব দ্রুত আহ, দ্রুত ফিল করতে পারি। চোখের সামনে দেখতে পারতেছো আর কি। হ্যাঁ, Right. এই জিনিসটা আমি 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 ফিল করতে আমি ফিল করা শুরু করি যে এই জিনিসটা আমার লাইফের জন্য প্রয়োজন, ডে টু ডে মোটিভেশনের জন্য এই জিনিসটা আমার দরকার। তো আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি কিছু দর্শকদের জন্য কয়েকটা জিনিস জাস্ট ক্ল্যারিফাই করি। তুমি যে কয়েকটা জিনিস বললা, এক হলো যে আপু যেটা বললো যে জাপানিজ কোম্পানির কালচার, এটা আসলে জাপানিজ কোম্পানি, হয়তো অনেকে জানে যে জাপানের ওয়ার্ক এথিক্সটা আসলে খুবই ইউনিক, খুবই
স্ট্রং হার্ড ওয়ার্কিং পিপল আর কি জাপানিজরা, এবং ট্রেডিশনাল জাপানিজ কোম্পানিগুলাতে হচ্ছে খুব একটা হায়ারার্কিক্যাল সিচুয়েশন থাকে, যে মানে বস বস যতক্ষণ না পর্যন্ত অফিস থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার থাকতে হবে, কাজ থাকুক আর না থাকুক। এবং সেগুলোর পজিটিভ নেগেটিভ সাইড আছে। মানে ওদের একটা মানে ফুল জাপানিজ কালচারটাই হচ্ছে একটা কালেকটিভিস্ট কালচার আর কি, যেখানে মানে একটা চেইন অফ কমান্ড যেটাকে বলে, এবং একজন একজনের সাথে কালেকটিভ কাজ করার যে একটা সেন্স, এটা একটা জাপানিজ কালচারের ইউনিক বৈশিষ্ট্য। এবং এবং কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি, অথবা আমরা যারা ওখানে অ্যাডাপ্ট করি, অথবা আমরা যারা একটু লিডারশিপ পজিশন পছন্দ করি, ডিসরাপ্ট করতে চাই, তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা হয়তো ইনোভেট করতে চাই, অথবা নতুন নতুন কিছু করতে চাই। তো এই টাইপ যারা এই কারণে জাপানে কিছু আম, কি বলে আমেরিকান কোম্পানি আছে, বা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের সংখ্যা খুবই কম। এবং তুমি যেটা বললে যে জেনারেল ইলেকট্রিক হচ্ছে ওয়ান অফ দোজ কোম্পানিজ। কিন্তু যেটা হয় যে অনেক সময় ওই ওই কোম্পানিগুলাও জাপানিজ কালচার ফলো করে, কারণ আলটিমেটলি ওদের সিংহভাগ এমপ্লয়ি তো আলটিমেটলি জাপানিজই। তো তার মধ্যেও কিছু কিছু ব্রাঞ্চ থাকে যেগুলোতে হয়তো আম, ওই লিবার্টি গুলা একটু বেশি থাকে আর কি। তো এবং তুমি আরেকটা যেটা বললে যে তুমি এমআরআই ডিভাইসের সাথে কাজ করছো, যারা এমআরআই ডিভাইস জানে না, ওই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলে, এবং ওই যে ডাক্তাররা যে ডায়াগনোসিস করে সেটার জন্য তো তোমার ছবি তুলতে হবে আর কি, রাইট? এবং এটা খুবই ইম্পর্টেন্ট, লাইক ব্রেইন স্ক্যানের জন্য লাগে। তারপরে ধরো যে স্পাইন ইনজুরি হইলো, সেটার জন্য লাগে। জয়েন্ট লিগামেন্ট প্রবলেম হলো সেটার জন্য লাগে। মানে এনি সর্ট অফ ফিজিক্যাল প্রবলেম তোমার এমআরআই স্ক্যান করতে হয়। এবং জেনারেল ইলেকট্রিক হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ম্যানুফ্যাকচারার্স, রাইট? অর Manufacturer, more than 33% রাইট, is রাইট। manufactured by General Electric. এন্ড দেন তুমি যে জিনিসটা টাচ করলা, এটা মনে হয় আরেকটা লাস্টলি, যে আর&ডি আসলে সবাই রিসার্চার হইতে পারে না, অথবা সবাই রিসার্চ জিনিসটা একটু ডিফারেন্ট। কারণ আহ, আহ, মানে অনেক সময় রিসার্চাররা ডিপেন্ডিং অন ফিল্ড, যে ডিরেক্ট ইম্প্যাক্টটা দেখাটা একটু ডিফিকাল্ট। সো সেই কারণে অনেকে রিসার্চ পছন্দ করে, আবার অনেকে ইটস নট যে অপছন্দ করে, দে জাস্ট চুজ এ ডিফারেন্ট প্যাথ। মেবি তোমার ক্ষেত্রে সেটা আমার হয়েছে। আমার মনে হয় যে আমি কি জানার জন্য আমি কি না এটা জানাটা খুবই জরুরি। রাইট, রাইট। মানে আমি জানি যে আমার স্ট্রেংথ কোথায়, হুম, আহ, এবং আমি জানি যে আমার স্ট্রেংথ কোথায় না। আম, আমার আমার লিডারশিপ স্কিল আমার স্ট্রেংথ, আমার কমিউনিকেশন স্কিল আমার স্ট্রেংথ। আমি খুবই ফাস্ট লার্নার, যে কোনো একটা ফিল্ডে গিয়ে আমি খুব ফাস্ট লার্ন করতে পারি, খুব ফাস্ট রিয়াক্ট করতে পারি। আম, আমি বিজনেস চ্যালেঞ্জেস পছন্দ করি। এট দ্য সেম টাইম আমি নোবেল থিঙ্কার না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিসার্চার। এই হুম, জিনিসটা আমি জানি যে আমি কোন জিনিসটাতে স্ট্রং, এই জন্য আমি খুব সহজে স্বীকার করতে পারি যে আমি এই জিনিসটাতে স্ট্রং না, এবং ওইটা আমার পাত না। রাইট। দ্যাটস অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেট। তুমি যেভাবে বললা আর কি, তোমার নিজের উইকনেস গুলা তুমি অলওয়েজ ওই যে সেলফ ইভ্যালুয়েশনে আবার চলে যাচ্ছে, তুমি ইভ্যালুয়েট করতে পারছিলা যে আচ্ছা দিস ইজ দ্য প্যাথ দ্যাটস গোয়িং টু ফুলফিল মি মোর, অর আই উইল থ্রাইভ মোর। এবং Strive more. তোমার মানে তুমি তো আলটিমেটলি পিএনজি তে যাও, রাইট? সো জেনারেল হ্যাঁ, ইলেকট্রিক পরে তুমি কি ওই ওই সুযোগটা কিভাবে চলে আসে তোমার হাতে, যে আমি আসলে বিভিন্ন জায়গাতে আসলে অ্যাপ্লাই করি, যে জেনারেল ইলেকট্রিকে 4 বছর কাটানোর পরে। তো তার ভিতরে আহ, মানে একটা জিনিস আমার জন্য ইম্পর্ট্যান্ট ছিল, মানে কালচারাল ফিট আমার জন্য ইম্পর্ট্যান্ট, যে এই জায়গাটাতে কালচারাল ফিটটা কি রকমের। তো আমি ওই সময় আমার মানে অপর দুইটা কোম্পানিতে অপরচুনিটি ছিল, মানে কয়েকটা কোম্পানিতে অপরচুনিটি ছিল, তার ভিতরে আমার মনের ভিতরে দুইটা কোম্পানি আমার জন্য আর কি লিড ছিল। একটা হচ্ছে ফুজি ফিল্ম, খুবই ভালো কোম্পানি। ফুজি ফিল্মের ইমেজিং ডিভাইসের গ্লোবাল মার্কেটিং, আপস্ট্রিম মার্কেটিং, যে কনজিউমারদের কি দরকার, ভেরি কনজিউমার সেন্ট্রিক, যে
তুমি কি কনজিউমারদের নেক্সট কি দরকার। যেটা বলছিলে যে ওই তুমি ২টা কোম্পানি কাইন্ড অফ তুমি ফিল্টার আউট করেছিলে, যেখানে ফুজি ফিল্ম ছিল তার মধ্যে হ্যাঁ, অন্যতম, এবং সেকেন্ডটা কি ছিল? মানে ফুজিফিল্মের পজিশনটা ছিল মেডিকেল ফিল্ডের কাছাকাছি, গ্লোবাল আপস্ট্রিম গ্লোবাল মার্কেটিং এর পজিশন, এবং আরেকটা পিএনজির পজিশনটা ছিল আইটিতে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, যে ওদের ব্র্যান্ড বিল্ডিং এর আহ, মানে আইটির ভিতরে অনেকগুলো পজিশন আছে, এই পজিশনটা মোর ডিজিটাল মার্কেটিং রিলেটেড পজিশন। তো আসলে এই যে স্যালারি, তারপরে পজিশনের যে মানে পজিশনটার রোল ডিসক্রিপশন, এগুলা দিয়ে যদি চিন্তা করি তাহলে ফুজি ফিল্মের পজিশনটা ভালো। রাইট। আহ, কিন্তু পিএনজিতে আমি আসলে কয়েকটা ইন্টারভিউ দেই, এবং যখন আমি প্রত্যেকটা ইন্টারভিউতে যখন কথা বলি তখন মানুষগুলাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার ছিল যে ফুজি ফিল্মে আমি একটা কোশ্চেন করি যে আপনি এই কোম্পানিতে উমেন এম্পাওয়ারমেন্টটা কিরকমের। হুম আচ্ছা, কারণ আমি জানতাম যে আমি আসলে লিডারশিপ রোলে যেতে চাই ইন ফিউচার। রাইট। তো ওইখানে আমার রোল মডেল আছে কিনা, হুম, হুম, ফিউচারটা কি রকমের হতে পারে। তো তো বলে যে আমরা খুবই উমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং আমরা ওই দিকে এফোর্ট দিচ্ছি। হুম, তো আমি জিজ্ঞেস করি ওই ডিপার্টমেন্টে কয়জন মেয়ে আছে। আচ্ছা, দেয়ার ওয়াজ নান। তো এটা একটা ব্যাপার যে আমার মনে হয়েছিল যে ওইখানে আসলে মানে এটা সত্যি কথা স্বীকার করতে হবে যে একজন আম, এক মেল এবং ফিমেল এর ক্যারিয়ার লাইফ এক না, রাইট, এবং অবভিয়াসলি। ক্যারিয়ার জার্নিও এক না। হুম যে জিনিসটা আমার জন্য খুব ন্যাচারাল হবে, হুম যে আহ, আমার সামনে ফিউচারে বেবি হবে, সেই বেবিকে আমি সময় দিব, এবং হুম, অবশ্যই আমি আমার কাজ করব, কাজ ডেলিভার করব, কিন্তু দ্য ওয়ে উইল বি ডিফারেন্ট দেন মাই রাইট, অবভিয়াসলি। কাউন্টার পার্টস। ওই জিনিসটার পাথ এবং কালচার হয়তো বা ফুজি ফিল্মে থাকবে না। আচ্ছা, এবং পিএনজিতে আমার লাস্ট ইন্টারভিউতে আমার ইন্টারভিউয়ারদের ভিতরে দুজন ফিমেল ছিল, দুজন সিনিয়র ম্যানেজার ছিলেন। তো তাদের লাইফ এবং তাদের যে এক্সপিরিয়েন্স, তখন আমার মনে হয় যে আই ওয়ান্ট দ্যাট ইন ফিউচার, বুঝতে পারছি। আই ক্যান সি মাইসেলফ ইন দ্যাট পাথ। সো ওই জিনিসটা আমার জন্য অনেক বড় ছিল। রাইট। এবং এরপরে আমি আমার পিএনজিতে ৮ বছর পার হয়েছে। এবং হুম, মানে আমি প্রথমে জাপানে ছিলাম। জাপানে আমি ওইখানের যে মাল্টি ব্র্যান্ডের যে ওয়েবসাইট এবং সিআরএম, রাইট। কনজিউমার রিলেশন ম্যানেজমেন্টের যে প্রোগ্রামটা। দর্শকদের জন্য, মানে আমরা তো পিএনজি পিএনজি বলতেছি, অনেকে হয়তো জানে না পিএনজি কি জিনিস। তো সংক্ষেপে বলি, তারপরে তুমি তোমার পিএনজি জার্নিটা বলো। তো পিএনজি স্ট্যান্ডস ফর হচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। হ্যাঁ, সবচেয়ে সব মানে পিএনজি হচ্ছে যে আহ, বলে হাউস হোল্ড অথবা কনজিউমার প্রোডাক্টস বানায়, যেরকম শ্যাম্পু, তারপরে আমরা ছেলেরা যে জিলেটের শেভিং ক্রিম, তারপরে শেভিং লোশন, তারপরে প্যান্টিন, অনেকে হয়তো প্যান্টিন প্যান্টিন হচ্ছে শ্যাম্পু, ওলে। তো এসেনশিয়ালি মানে পুরা হাউস হোল্ড এবং কনজিউমার মার্কেটের, মানে আমাদের যেটাকে বলে নিত্য নৈমিত্তিক অথবা ডেইলি ডেইলি জীবনযাপনের অনেক প্রোডাক্ট একে পিএনজি বানায়। এবং অবভিয়াসলি এটাতে হচ্ছে তোমার একটা অনেক বড় ব্র্যান্ড। এটা কি ফ্রেঞ্চ কোম্পানি নাকি এটা আমেরিকান কোম্পানি। আমেরিকান কোম্পানি, রাইট? এবং এটা অনেক বড় একটা কোম্পানি। এবং এবং যেটা একটা কনস্ট্যান্ট চ্যালেঞ্জ থাকে এই ফিল্ড গুলাতে, যে কিভাবে তোমার ব্র্যান্ড, দেয়ারস অলওয়েজ এ কম্পিটিটর, রাইট? দেয়ারস অলওয়েজ চ্যালেঞ্জেস, যে কিভাবে তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ধরে রাখতে হবে, কিভাবে সেই ব্র্যান্ডটাকে স্পেসিফিক রিজিয়নে, হয়তো যেরকম জাপানে হয়তো পিএনজি অনেক শক্তিশালী, কিন্তু মালয়েশিয়া হয়তো না হতে পারে, যে নতুন একটা রিজিয়নে জিওগ্রাফিতে কিভাবে ওই দেশের মানুষের জন্য কিভাবে স্ট্র্যাটেজাইজ করা যায়, মার্কেটিং করা যায়,
অনেক ইন্টারেস্টিং কাজ আছে, রাইট? এই টাইপের কোম্পানিগুলোতে তুমি যদি এলাবোরেট করো আরো। হ্যাঁ, আসলে আমার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি তো বললাম যে একটা বড় ফ্যাক্টর আমার জন্য যে কালচারাল ফিট কোম্পানি ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে এই কোম্পানিটা আমি এখানে কাজ করব, এটা মানুষের জীবনে কি ইফেক্ট ফেলবে। আচ্ছা, এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে আমি ১ম জেনারেল ইলেকট্রিকে হেলথ কেয়ারে জব করি। কারণ এটা খুবই মানে আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এটা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। রাইট, তারপরে ফুজিফিল্ম এর যখন ইমেজিং এর নিয়ে চিন্তা করি, এটাও মানুষের জীবনে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখে। রাইট, তারপরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এর ক্ষেত্রেও যে আমি আসলে আমার নিজের জীবনে প্রচুর এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করি এবং তখন থেকে এখন পর্যন্ত আ আমি খুব অনেস্টলি বলতে পারি যে এই এই কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আমার একটা কনফিডেন্স আছে। হুম? which helped me very much to promote it. রাইট। মানে একটা যেটাকে বলে যে তুমি নিজে ওইটার সাথে কানেক্ট করতে পারো। কারণ তুমি জানো যে এই জিনিসটা মানুষ এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই যেটাকে বলে প্যাশন তৈরি করা। মানে কোনো কাজে তুমি তখনই এক্সেল করতে পারবা যখন তুমি রিয়েলি সেটাকে বিলিভ করো, রাইট? যে আসলে আমি যে কাজটা করতেছি সেই কাজটা একটা ইমপ্যাক্ট আছে। এই কোম্পানিটাকে যদি আমি গ্রো করি, এই কাজটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, then ultimately that will benefit in some way. Obviously সেটাকে দেখার একজন ডাক্তার সেটাকে একভাবে দেখে, একজন ইঞ্জিনিয়ার সেটাকে আরেকভাবে দেখে, একজন মার্কেটার সেটাকে আরেকভাবে দেখে, একজন রিসার্চার সেটাকে আরেকভাবে দেখে। কিন্তু একটা মিনিং মানে মিনিং পারপাস তৈরি করা নিজের কাজের জন্য, যেটা তুমি বললে আরকি। যে আমার কোম্পানির যে প্রোডাক্ট গুলা এটা আমি আমার সন্তানের ক্ষেত্রে ইউজ করতে পারবো। রাইট, এই জিনিসটা মানে যে হ্যাঁ, আমি এই জিনিসটা আমার সন্তানের ক্ষেত্রে ইউজ করতে পারবো, আমার বাসায় ইউজ করতে পারবো। সো আমি খুব মানে এই জিনিসটা করতে আমি খুব আ মানে দিন শেষে আমি ভালো ফিল করি। দিন রাইট। শেষে আমি একটা পজিটিভ ফিলিংস নিয়ে দিনটা শেষ করতে পারি যে হ্যাঁ, আই এম ডুইং সামথিং গুড। সো পিএনজি তে তুমি ৮ বছর মানে সেই এখন ২০২৬, ২০১৮ হ্যাঁ, থেকে, এবং তুমি পিএনজি জাপানে কাজ করেছো, পিএনজি আমেরিকাতে কাজ করেছো, এখনো পিএনজি তে আছো। এখন তোমরা মনে হয় আবার বস্টনে মুভ করার প্ল্যান করছিলে আমার যতদূর মনে আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই ৮ বছরে তুমি যদি ৮ বছরকে কাইন্ড অফ সেগমেন্ট করো, তোমার নিজের নিজের ইম্প্যাক্ট অথবা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন এরকম একটা দুইটা কি বলতে পারো যেটা আসলে তুমি প্রাউড অফ ইয়োর সেলফ, যেটা তুমি করেছো পিএনজি? পিএনজির ক্ষেত্রে মানে ১ম আ আমি আরকি আমার যে ১ম রোলটা ছিল ওইটা আরকি জাপান মার্কেটে স্পেসিফিক রোল। কিভাবে আরকি জাপানের কনজিউমারদেরকে আমরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানাতে পারি। হুম? আ হ্যাঁ, এবং আ অন্য ওই সময় খুব সিগনিফিক্যান্ট একটা এক্সপেরিয়েন্স ছিল। ওই সময় আরকি জাপানে কিন্তু আ অলিম্পিক হয়। আচ্ছা, মানে যেটা 2020 তে হওয়ার কথা ছিল বাট 2021 এ আল্টিমেটলি হয় কোভিড এর কারণে। কিন্তু ওই সময়ের যে কর্পোরেট ক্যাম্পেইন গুলো লিড করা, তো ওইটা রিটেইলারদের সাথে কনজিউমারদের রিসার্চ করে রি মানে রিটেইলারদের সাথে পার্টনারশিপ করে যে ব্র্যান্ড বিল্ডিং এর ব্যাপারটা, হুম? হুম, তো ওই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট ছিল আমার জন্য। যে মানুষজন আমাদের ব্র্যান্ডকে এই ইভেন্টের থ্রুতে শুধু জাপানের মানুষ না, গ্লোবাল আ যে পপুলেশন তারাও জানবে। কিভাবে আমরা এই ব্র্যান্ডের থ্রুতে হুম? অনেক পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করি। অ্যাথলেটদেরকে সাপোর্ট করি। তারা যে গ্রো করে তাদের এবং আমাদের একটা খুব উম মানে সিগনিফিক্যান্ট এক্সপেরিয়েন্স ছিল আমার। সেটা হচ্ছে যে আ ওই 2020 র যে অলিম্পিকটা, তার আগের বছরের যে অলিম্পিক, হুম? ওই সময়ে মানে অ্যাথলেটরা কিন্তু অনেক সময় ইনজুরির কারণে, অনেক সময় পার্সোনাল কারণে পার্টিসিপেট করতে পারে না। কারণ অ্যাথলেটিক্স কিন্তু ঐরকম একটা ব্যাপার যে ওই মোমেন্টে তোমার প্রেজেন্ট থাকতে হবে। রাইট, তো ওই সময় যারা আগের বছর ড্রপ করে, তাদের স্পন্সরশিপ কিন্তু অনেক সময় বাতিল হয়ে যায়। কিন্তু আচ্ছা, ওই বছর পিএনজি একটা মানে তার আগের অলিম্পিকে পিএনজি একটা
মানে প্ল্যান করে যে না আমরা এই অ্যাথলেট যারা এই বছর পার্টিসিপেট করতে পারলো না, তাদের স্পন্সরশিপ আমরা বাদ দিব না। তাদের আগামী 4 বছরের জার্নি আমরা সাপোর্ট করব আচ্ছা, উইথ দেয়ার মাদার্স। কারণ মানে লং টার্ম কমিটমেন্টের মতো। লং টার্ম কমিটমেন্টের যে ব্যাপারটা, লয়ালিটির যে ব্যাপারটা, তো হুম, এবং তারা আমরা পার্টনারশিপ করব শুধু অ্যাথলেটের সাথে না, অ্যাথলেট and we will focus their mothers আচ্ছা, and যে ওই যে জার্নিটা 4 বছরের যে ওই তাদের একটা হার্ট ব্রেক হয়, তাদের একটা মানে একটা কঠিন এক্সপেরিয়েন্স হয় যে তারা পার্টিসিপেট করতে পারে না, যে জিনিসটার জন্য 4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছিল তারা পার্টিসিপেট করতে পারে না, তাদেরকে আমরা ওই টাইমটাতে সাপোর্ট করব। তার পরের বছর তারা তাদের যে কামব্যাকের জার্নিটা, তাদের মায়েদের যে সাপোর্টের যে জার্নিটা, ওইটা আমরা right, রিপ্রেজেন্ট করব। এবং it's not about the mother of the athletes, it's about every mother right, আচ্ছা। যারা তাদের সন্তানদেরকে তাদের লাইফের জন্য প্রিপেয়ার করে। That's a fantastic story, মানে পিএনজি একটা স্টোরি বিল্ড করছে এটার থ্রুতে। এ- এবং আমি আসলে পিএনজিতে এখন আমি ইসে আছি, শেভিং গ্রুমিং আছি, পিএনজি গ্রুমিং হচ্ছে জিলেট রাইট, ভিনাস, জিলেট ভিনাস মেয়েদের জন্য, এবং ব্রাউন হুইচ ইজ ড্রাই শেভিং ইলেকট্রিক শেভার্স। রাইট, তো এখানেও আর কি প্রতিদিনের চিন্তার ধারাটা ওই আমরা যখন ব্র্যান্ড বিল্ড করি, ব্র্যান্ড বিল্ডিং ইজ নট অ্যাবাউট ব্র্যান্ড বিল্ডিং ইজ অ্যাবাউট কনজিউমার্স। রাইট, এই জিনিসটা প্রতিটা মানুষের জীবনে কিভাবে ইফেক্ট ফেলে, রাইট, ওই মানুষের জার্নিতে মানে কিভাবে ওই দিনটা শুরু করতে এবং ওই দিনের শেষে একটা সুন্দর দিন, মানে একটা মানুষের দিন তো অনেক কিছু দিয়ে তৈরি, রাইট, ওই দিনে তাদের আমাদের ব্র্যান্ডের সাথে যে টাচ পয়েন্টটা বা তাদের যে প্রবলেমটা হুইচ ইজ হেয়ার, মানে ওই গ্রুমিং এর ক্ষেত্রে ওই টাচ পয়েন্টটার ক্ষেত্রে ওই প্রবলেমের ক্ষেত্রে কিভাবে আমরা ইম্প্যাক্ট করতে পারি, রাইট। এই চিন্তাটা দিয়ে শুরু। মানে আমি তো ইঞ্জিনিয়ার ব্রেইন যেভাবে কাজ করে আর কি, যে তোমার প্রবলেম সারফেসটা খুঁজে বের করা, মানে টাচ সারফেস যেটা, তাই না, যে প্রবলেম সারফেসটা খুঁজে বের করে যে আসলে কোন জায়গাটায় এখনো কনজিউমার, যেটা বলে কনজিউমার ওরিয়েন্টেড, কনজিউমারের স্ট্রাগল করতেছে, রাইট, at every for that specific product or for that specific sector, এবং সেটা কনজিউমাররাই তোমাকে বলতে পারবে, রাইট, এবং সেই কনজিউমারের নিডটা একটা ব্র্যান্ড অথবা একটা কোম্পানি যত অ্যাকুরেটলি মানে ডিটেক্ট করতে পারবে এবং এবং তাদের প্রোডাক্টে সেটাকে ইনহেরিট করতে পারবে এবং আলটিমেটলি কনজিউমারদেরকে ফিল করাতে পারবে যে দিস ইজ অ্যান ইমপ্রুভমেন্ট ইন ইউর লাইফ বিকজ থ্রু দিস প্রোডাক্ট, অবভিয়াসলি সেই ব্র্যান্ডটার অ্যাওয়ারনেস যেটাকে বলে সেই ব্র্যান্ডের পপুলারিটি তত বাড়বে। এবং আম, এই জিনিসগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। তুমি যে মানে বাংলাদেশ থেকে অনেকেই তো সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার হয়ে অনেক বড় বড় পজিশনে আছে, কিন্তু খুব কম মানুষই তোমার মতো এই যে প্রোডাক্ট বিল্ডিং, কিভাবে ব্র্যান্ড তৈরি করতে হয়, কিভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, কিভাবে মার্কেটে ধরো যে তুমি যে উদাহরণটা দিলে যে অ্যাথলিটদের জন্য কেন সে স্ট্র্যাটেজিটা তারা তৈরি করেছিল, এবং অনেক সময় ইটস নট অ্যাবাউট জাস্ট মেকিং প্রফিট, ইটস অ্যাবাউট হাউ টু থিঙ্ক এ লং টার্ম, যে হাউ ক্যান উই সাস্টেইন অ্যাজ এ ব্র্যান্ড অ্যান্ড হ্যাভ এ গ্লোবাল ইম্প্যাক্ট, রাইট, গ্লোবাল ইম্প্যাক্ট, যে মানুষ সবাই ওই ব্র্যান্ড সম্পর্কে জানবে। এই জিনিসগুলা আই থিঙ্ক বাংলাদেশে যারা বিজনেসে পড়ে, বিজনেস যারা আইবিএ তে পড়ে, বিবিএ তে পড়ে, তারা হয়তো বইয়ে শিখে, কিন্তু বাংলাদেশে আমাদের হোম গ্রোন বিজনেস যেগুলাকে বলে এগুলোর চর্চা নাই, রাইট। এবং যেটা যেটা আমি বলতেছি এই জন্য যে আমরা যেহেতু আমরা বাংলাদেশি, আলটিমেটলি আমরা চাই বাংলাদেশের গ্রোথ হোক। আহ আমরা বাংলাদেশিরা চাইলে কিন্তু অনেক ব্র্যান্ড তৈরি করতে পারি, কিন্তু এই জিনিসগুলোর যে প্রপার নলেজ, এই নলেজ গুলো সীমাবদ্ধ, যে কিভাবে আসলে একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হয়। যেরকম সবাই হচ্ছে ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড জানে, যেরকম শানেল, তারপর শানেলের ব্যাগ, কিন্তু সেই ব্র্যান্ড গুলা কিভাবে এত পপুলার হয়, সেটার জন্য স্ট্র্যাটেজি আছে, রাইট, যেটা যেটা তুমি জানো। স্ট্র্যাটেজি আছে আসলে। ব্যাপারটা হচ্ছে যে এবং ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি কখনো একটা ট্রেন্ড বা মানে একটা সীমিত সময়ের জন্য না। Right.
ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি খুবই লং টার্ম একটা জিনিস, কিন্তু ব্র্যান্ডের কথা প্রতিদিন মনে করিয়ে দেওয়া কনজিউমারদেরকে, রাইট, ওইটা খুব শর্ট টার্ম ব্যাপার। কারণ রাইট, ওই মুহূর্তে যে জিনিসটা পপুলার, ওই যে মুহূর্তে যে জিনিসটা মানে ট্রেন্ডিং, ওইটার সাথে রাইট, রিলেট করা। সো এই জিনিসটা খুবই ফ্যাসিনেটিং যে লং টার্ম এবং শর্ট টার্মকে একসাথে ইনফিউজ করার যে ব্যাপারটা। রাইট। That's really cool. মানে তোমার পাথটা খুবই ইউনিক ইন দ্যাট সেন্স। মানে যদিও তুমি খুবই আমরা শুরু করেছিলাম যে তুমি খুবই ট্রেডিশনাল রাউটে হাঁটতেছিলা, যে আচ্ছা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার ওই লাইনে হাঁটবো, বাট সাডেনলি তুমি জাস্ট মোড় ঘুরাই ফেলে কমপ্লিটলি একটা নতুন এক্সপার্টিজ অথবা নতুন এরিয়াতে তুমি চলে গেছো। এবং ইন্টারেস্টিং হচ্ছে তুমি সেটাকে খুব এনজয় করো, বিকজ ইট ইজ সাচ ইম্প্যাক্টফুল অন এ ডে টু ডে লাইফ আর কি। একটা কোয়েশ্চেন হচ্ছে যে তোমার আমরা জাপানিজ কালচার নিয়ে একটু আগে কথা বলছিলাম, যে হ্যাঁ, জাপানের পিএনজি তে তুমি কাজ করেছো, এখন আমেরিকান পিএনজি তে তুমি কাজ করছো। ইজ দেয়ার এনি ডিফারেন্স লাইক ইভেন ইন এ কর্পোরেট এরিয়া? there is very strong difference. আচ্ছা। একটা ব্যাপার হচ্ছে যে জাপানের ল্যান্ডস্কেপ এবং ইউএস এর ল্যান্ডস্কেপ কমপ্লিটলি আলাদা। ইউএসএ তে কিন্তু টপ 5-6টা রিটেইলার আছে। হুম, If হুম। you covered them, you have covered your market. More than 80% of your market. Walmart, Amazon, Target, CVS, uh, Costco, Sam's Club. Five, রাইট, five, রাইট। 6 big retailers. জাপানে টপ 30 রিটেইলার দিয়ে 80% মার্কেট শেয়ার কভার করা সম্ভব কিনা সন্দেহ। তো ডাইভার্সিটি বেশি যেটাকে বলে। ডাইভার্সিটি বেশি, এবং এটা আসলে মার্কেটের জন্য খুবই মানে আমি বলবো এটা দুইটা ব্যাপার আছে, যেটা ম্যানুফ্যাকচারিং সাইডে যারা আছে তাদের জন্য কিন্তু প্রতিটা রিলেশনশিপ পার্টনারশিপ বিল্ড করতে হয় রিটেইলারদের সাথে। এটা আমাদের জব হিসেবে বেশ টাফ যে এতগুলা রিটেইলারের সাথে রিলেশনশিপ বিল্ড করা। এট দ্য সেম টাইম এটা কনজিউমারদের জন্য খুবই ভালো, দে হ্যাভ গট আ লট অফ অপশনস, এবং দেয়ার মানে এই জন্য খুবই প্রাইস কম্পিটিশন আছে, কনজিউমাররা বেস্ট জায়গা থেকে পিক করতে পারে। রাইট, ওই জিনিসটা, এবং জাপানে যে মানে বিভিন্ন মানে কি বলবো ছোট ছোট এন্টারপ্রেনারশিপ, এবং ওইখানে যে সব রিটেইলারদের ইউনিক কাস্টমার আছে, এই ব্যাপারটা কিন্তু খুবই স্ট্রং ইকোনমি শো করে, মানে স্ট্রং ইকোনমিক রেজিলিয়েন্স শো করে। রাইট, সো এই জিনিসটা ডিফারেন্স। আর জাপানিজ কনজিউমারদের ব্যাপারে আমি বলবো যে জাপানিজ কনজিউমাররা খুবই ডিমান্ডিং, এবং এটা খুবই ভালো অর্থে ডিমান্ডিং রাইট। যে মানে কোয়ালিটি ডেফিনেটলি ম্যাটার্স। কোয়ালিটি। হ্যাঁ, এবং জাপানের ক্ষেত্রে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো একটা কিছু ডেলিভার করার ক্ষেত্রে, ইভেন প্যাকেজিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে খুবই সাবধানী ভাবে যে হ্যাঁ জাপানের যে হোম গ্রোন ব্র্যান্ড, যারা যারা জাপানের লোকাল ব্র্যান্ড, তারা এত স্ট্রং। ওইটার সাথে কম্পিট করতে গেলে তোমার বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে। তোমার প্যাকেজিং যদি খুলতে গিয়ে কনজিউমার ফ্রিকশন ফিল করে, তারা আর তোমার প্রোডাক্ট কিনবে না। রাইট। হ্যাঁ, মানে খুবই সাটল খুবই। জিনিস নিয়েও সূক্ষ্ম জিনিসগুলো নিয়েও আর কি কাজ করতে হয় আর কি হ্যাঁ, জাপানে, বিকজ মানে এটার সাথে হয়তো পারচেজিং পাওয়ারেরও সম্পর্ক আছে, রাইট? জাপান জেনারেলি স্পিকিং যে দে হ্যাভ গুড পারচেজিং পাওয়ার, রাইট? হোয়ারাজ আমেরিকা অলসো, আমেরিকাতে অনেক সেগমেন্ট আছে, রাইট? আপার মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস, তুমি তো বিভিন্ন গ্রুপকে স্পেসিফিক্যালি টার্গেট করতে পারো, এবং বিভিন্ন ধরো যে যারা সেফোরাতে যাচ্ছে, দ্যাটস নট দ্য সেম who are going to Walmart. So you can just completely target different consumer groups. বাট আরেকটা যেটা তুমি এটা বললে যে এটা হয়তো আমেরিকান বৈশিষ্ট্য, যে আমেরিকাতে মনোপলি বেশি, রাইট? সবকিছু আমেরিকাতে যখনই খুচরা জিনিসগুলোকে মনোপলাইজ করে ফেলে ওরা। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে যে স্ট্র্যাটেজি তৈরি করা, মার্কেট ওন করা, প্রোডাক্ট বিল্ড করা সহজ হয়ে যায়। কিন্তু সেটা সাফারাররা হচ্ছে কনজিউমার, ইন দ্য সেন্স যেহেতু কম্পিটিশন নাই, মানে কোম্পানি, মানে ওই 5টা কোম্পানি যে দাম ঠিক করবে সেই দামেই তোমাকে কিনতে হবে। কিনতে হবে। এটাই আসলে। আর আচ্ছা।
এখানে লোকাল ব্র্যান্ডগুলো অত স্ট্রংলি গ্রো করতে পারে না, এটাও একটা ব্যাপার আছে। কারণ বিগ রিটেইলাররা অনেক বেশি, মানে রাইট লোকাল রিটেইলাররা অত বেশি স্ট্রংলি গ্রো করতে পারে না, কারণ বিগ রিটেইলার অনেক বেশি স্ট্রং। রাইট এবং এটার একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে, রাইট? আই মিন তুমি যদি দেখো যে গত 15 বছর অ্যামাজন কমপ্লিটলি ডিসরাপ্টেড দ্য লোকাল বিজনেসেস। ইয়াস। যে আগে যেরকম মানুষ হচ্ছে ওই ধরো যে বুটিক স্টোর গুলাতে যাইতো, মানে কিনতো, সেই কালচারাল একটা আসপেক্ট ছিল যেটা ইউরোপে এখনো আছে, হ্যাঁ right? কিন্তু আমেরিকায় আর কি সবাই দেখা যায় বাসায় বসে অ্যামাজন দিয়ে সবকিছু কিনে, সো এভরিথিং ইজ আন্ডার অ্যামাজন আমব্রেলা যেটাকে বলে। এবং সেটার সুবিধাটা হচ্ছে যে ওখানে অ্যামাজন ক্যান বিট রিডিউসিং দ্য প্রাইস এন্ড এভরিথিং, বাট ইট হার্টস আ লট অফ লোকাল বিজনেসেস। তো ভেরি ইন্টারেস্টিং আপু। সো তোমার আম, কাজের বাইরে, আম, আজকে তো অলরেডি আমরা 1 ঘন্টা কথা বললাম, কাজের বাইরে অন্য কোনো জিনিস, যেরকম তোমার কোনো হবি আছে অথবা কোনো ফিউচার প্ল্যানস, তুমি ট্রাভেলিং পছন্দ করো অথবা এনিথিং এলস? আমি ট্রাভেলিং পছন্দ করি। আম, আমি যখন জাপানে ছিলাম তখন, মানে কোভিড এর আগে অনেক বেশি বাইরে যাওয়া হতো, বিভিন্ন ভলান্টিয়ার অ্যাক্টিভিটি করা হতো। একটা ভলান্টিয়ার অ্যাক্টিভিটির একটা মানে রিকগনিশন হিসেবে আমি জাপানিজ অলিম্পিক প্যারালিম্পিকের টর্চ বিয়ারার ছিলাম। সো ও মানে খুবই আহ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তে ইনভলভ ছিলাম। এখানে আমি আসি কোভিড এর মধ্যে। তো মানে ওয়ার্ল্ডটাই অনেক বেশি রাইট ছিল, মানে কি বলবো, অত বেশি বাইরে যাওয়ার অপরচুনিটি কিন্তু ছিল না। এখন তারপরে এখন আই হ্যাভ এ 3 ইয়ার ওল্ড। রাইট আমার অনেক বেশি সময় ওর সাথে যায়। তো আম, when he becomes 5 or 6, মানে যখন সে আরেকটু বড় হবে তখন হয়তো আমি আবার রি-ইনভলভ হওয়া শুরু করব বিভিন্ন অ্যাক্টিভিটিতে। তো এখন আর কি ফ্যামিলি লাইফটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করি, এবং ওই জিনিসটা এনজয় করছি। তো প্রত্যেকটা লাইফের একটা স্টেজ আছে। এক্স্যাক্টলি, মানে যে ফেজ তুমি একটা খুবই, and this is one of the most significant phase, মানে একটু আগে আমরা মাদার এবং অ্যাথলিটদের মাদের নিয়ে কথা বলছি, কারণ একটা বাচ্চার, মানে আমি হইতে পারতাম না ইফ মাই মম wouldn't like care about my education, about my growth, কি আমি খাইছি। So it's very important, so you are going through your motherhood phase and you're enjoying it, that's fantastic. মানে uh, দিনের প্রতি, মানে কাজের বাইরে বা কিছু সামাজিক যে ইনভলভমেন্ট আছে, এর বাইরে দেখা যায় যে খুব লম্বা একটা সময়, খুব সিগনিফিক্যান্ট, খুব ফুলফিলিং একটা সময় কাটে আমার ছেলের সাথে। আমরা দুজনে একসাথে কুকি বানাই, একসাথে সালাদ কাটি, মানে দুজনে প্র্যাকটিস করি, লট অফ ফান। এক্স্যাক্টলি, অসম। আজকে তোমার সাথে কানেক্ট করে খুব ভালো লাগলো। আবারও হয়তো আমরা অন্য কোনো স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে পারি। আর আমরা অনেকদিন একজন একজনের সাথে দেখা হয় না, সো হোপফুলি উই ক্যান হ্যাঁ, ফিগার আউট অ্যান অপরচুনিটি টু হ্যাং আউট টুগেদার। অবশ্যই। আমাদের বাসায় বেড়াতে আসো। অবভিয়াসলি আসবো। এবং যেটা হয় না, আমি প্রত্যেকটা পডকাস্ট, এটা আমার বলে বলে ফেলি এখানে যে পডকাস্ট করা আরেকটা অনুপ্রেরণা যেটা ছিল যে অনেক মানুষকে আমি অনেক বছর ধরে চিনি, কিন্তু তারপরেও অনেক কিছু আসলে জানা হয় না। কিন্তু আমার পডকাস্ট করার আরেকটা অনুপ্রেরণা হচ্ছে যে just কথা মানে 1 ঘন্টা কথা বললে একটা আমি অনেক কিছু সম্পর্কে জানতে পারি, যে কেন সে ওই মানুষটা ওই কাজটা করছে অথবা কি সে এনজয় করতেছে, তার গ্রোথ ফেজটা। এবং ফর মি ইটস ভেরি ফুলফিলিং অ্যাজ ওয়েল। দ্যাটস প্রবাবলি ওয়ান রিজন আই ট্রাই টু কানেক্ট উইথ পিপল নাও। তো এটা বলেই শেষ করি আপু, আবার আবার দেখা হবে হয়তো। আহ হ্যাঁ ভাইয়া, টেক কেয়ার, ভালো থাকো, আবার কথা হবে।